হুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি সাধারণ জ্ঞানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল রিভিশন ক্লাস নিয়ে। তোমরা অলরেডি দুইটা মডেল টেস্ট পরীক্ষা দিয়েছো, এবং সেইখানে যে সাধারণ জ্ঞানের অংশ ছিল মডেল টেস্ট 1 এবং মডেল টেস্ট 2, সেটার সলিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এর পাশাপাশি কিভাবে প্রশ্ন আসতে পারে বা অতিরিক্ত যে তথ্যগুলা তোমাদের পরীক্ষার জন্য জরুরি হতে পারে, সেই তথ্যগুলো কিন্তু আজকের ক্লাসটায় সাজানো হয়েছে। তো চলো প্রথম প্রশ্নটা দেখি, যে 2026 সালের অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম? মানে তোমরা জানো যে এই যে এখন ডিসেম্বর মাস চলতেছে, জানুয়ারির সামনের বছর 2026-এর ফেব্রুয়ারিতেই কিন্তু একটা জাতীয় ইলেকশন হবে, বাংলাদেশের জাতীয় ইলেকশন। সেটা কততম? সেটা হলো ত্রয়োদশ। ত্রয়োদশ বা তেরোতম। ত্রয়োদশ বা তেরোতম। তাহলে এখন কথা হলো যে প্রথম যে বাংলাদেশের ইলেকশন, সেটা কত সালে হয়েছিল? সেটাও হয়েছিল, দেখো সেটা কত সালে হয়েছিল। সেটা হয়েছিল 1973-এর কত তারিখে? 7 মার্চ। 1973-এর 7 মার্চ। এটা কি? এটা হলো গিয়ে প্রথম নির্বাচন। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল এই তারিখে। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন হয়েছিল এই তারিখে। এবং এখানে হলো গিয়ে আওয়ামী লীগ বিজয় পায়। যেহেতু আওয়ামী লীগ বিজয় পায়, স্বাভাবিকভাবে তথ্যটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। তারপরও যদি তোমরা জেনে রাখতে চাও, তাহলে 300টা সিটের মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল 293টা। 293টা। এটা হলো গিয়ে একটা বিষয়, এটা হলো গিয়ে নির্বাচন নিয়ে একটা আলাপ। আরেকটা হলো গিয়ে যে আমাদের মুক্তিযুদ্ধের আগে 1970 সালে একটা নির্বাচন হয়। 1970 সালে একটা নির্বাচন হয়, সেটা আমাদের স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেটা হলো তোমার জাতীয় পরিষদের একটা ইলেকশন। আর আরেকটা কি, আরেকটা তোমার যেই প্রাদেশিক যেটা ইলেকশন, সেইখানের ফলাফলটা আমরা দেখি। তোমরা সবাই জানো যে এই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ জয়লাভ করেছিল। তাহলে যদি আমরা দেখি যে একটা কিসের, একটা হলো জাতীয় পরিষদের, একটা জাতীয় পরিষদের, এবং আরেকটা কি, আরেকটা হলো গিয়ে প্রাদেশিক, আরেকটা প্রাদেশিক। জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ 160টা আসন পেয়েছিল 300টার মধ্যে। 160টার আসন পেয়েছিল 300টার মধ্যে। এর ভিতরে কিন্তু নারী সংরক্ষিত যে আসনগুলা, সেগুলা বাদ। আর প্রাদেশিকে কয়টা পেয়েছিল? প্রাদেশিকে পেয়েছিল 288, 300টার মধ্যে। তাহলে বাংলাদেশের ইলেকশনের জন্য, মানে বিগত ইলেকশন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু এইটা। আর তাহলে ইলেকশন যেহেতু হচ্ছে, প্রধান নির্বাচন কমিশনারের নাম জানা লাগবে। তাহলে প্রধান নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কে? বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন আমাদের জনাব এম নাসির উদ্দিন। জনাব এম এম নাসির উদ্দিন। জনাব এম নাসির উদ্দিন। তাহলে দেখো, তোমাদের তো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, এর পাশাপাশি কি আসতে পারে? যে বাংলাদেশের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1973-তে। কত তারিখে? 7 মার্চে। যে যেদিন হলো গিয়ে শেখ মুজিব ভাষণ দিয়েছিল 1971-এর, তার 2 বছর পরে, 7 মার্চে। তারপর হলো গিয়ে আসতে পারে জাতীয় পরিষদের 1970-এর। তারপর প্রাদেশিক জাতীয় পরিষদের যে নির্বাচন হয়েছিল, সেটা হলো তোমার বাংলাদেশে যে আওয়ামী লীগ বা এই পূর্ববঙ্গকে যারা রিপ্রেজেন্ট করে, তারা কত আসন পেয়েছিল, এটা আসতে পারে। আরেকটা যেটা আসতে পারে, যে এই যে সামনে ইলেকশন হচ্ছে, এখানে প্রথম আসন কোনটা, আর লাস্ট বা হলো গিয়ে 300তম আসন, এইগুলা কোনগুলা? তাহলে প্রথম আসন, এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। প্রথম আসন কোনটা? এটা হলো গিয়ে পঞ্চগড় 1। পঞ্চগড় 1। এটা হলো গিয়ে বাংলাদেশের নির্বাচনের প্রথম যেই হলো আহ, আসন সেটা। আর 300তম আসন কোনটা? পার্বত্য বান্দরবন। 300তম আসন কোনটা? পার্বত্য বান্দরবন। 300তম আসন কোনটা? পার্বত্য বান্দরবন। বাংলাদেশের তিনটা জেলা আছে, তাদের আসন একটা, বাকি সব কয়টার আসন একের অধিক। সেইগুলা কি কি? সেইগুলা কি কি? সব কয়টা আমাদের পার্বত্য জেলা। সব কয়টাই কি?
আমাদের পার্বত্য জেলা। তাহলে পার্বত্য জেলার আমরা যদি নাম জানি তাহলে কিন্তু বুঝতে পারবো সেটা পার্বত্য জেলাগুলা কি কি। একটা তো পার্বত্য বান্দরবন, বান্দরবন আমরা জানি, পার্বত্য বান্দরবন জানি। আরেকটা কি, পার্বত্য পার্বত্য খাগড়াছড়ি, খাগড়াছড়ি। তাহলে বান্দরবন খাগড়াছড়ির পর আর কোনটা? বান্দরবন খাগড়াছড়ির পরে আর হলো গিয়ে রাঙ্গামাটি। আর কোনটা? আর হলো রাঙ্গামাটি। রাঙ্গামাটি এগুলা কি? এগুলাই হলো একটি করে আসন। তাহলে দেখো এই যে তোমাদের সামনে যেই যে ইউনিভার্সিটির পরীক্ষা আছে, সেটা জগন্নাথ বলো, জাহাঙ্গীর রাজশাহী বলো, কুমিল্লা বলো, বিউপি বলো, গুচ্ছ বলো, তারপরে হাজী দানেশ বলো, যা যা আছে সব কয়টার জন্য কিন্তু এই নির্বাচন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর নির্বাচন নিয়ে বা হলো যে সংসদ নিয়ে যদি আরেকটা তথ্য যেটা দিতে হয় সেটা হলো, আমরা জানি যে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি? নারীদের সংরক্ষিত আসন আমরা জানি 50টা, সরি 50টা। এই 50টা আসন কিভাবে হয়? এখন আমরা যেই 300 জনের যেই আসন, 300 জনের আসনের যে রিপ্রেজেন্টেটিভ, এটা কি আমরা ডিরেক্ট ভোটের মাধ্যমে ইলেক্ট করি, তাই না? এই ডিরেক্ট ভোটের মাধ্যমে যারা ইলেক্টেড হয়, এমপি হয় 300 জন, 300 জন তারা আবার ভোটাভুটি করে 50 জন, যে নারী সংরক্ষিত আসনের যে 50 জন, তাদেরকে তোমার কি করে সিলেক্ট করে। এবং এইটা তোমরা জানো আমাদের যেই সংবিধানের, সংবিধানের সংশোধনী কয়টা? সংবিধানের সংবিধানের সংশোধনী হলো 17টি। এবং এই 17টির মধ্যে 4টিতে এই যে নারীদের আসন, 4টিতে নারীদের আসনের বিষয়ে বলা হয়েছে। সেগুলা কোনগুলা? দশম, চতুর্দশ, পঞ্চম এবং সপ্তম। তাহলে কোনগুলা, সেগুলা কি কি আমরা যদি একটু দেখি তাহলে একদম লাস্টে, একদম লাস্টের যে সংশোধনী, সেখানেও কিন্তু নারীদের আসনের বিষয়ে বলা হয়েছিল, নারীদের আসনের বিষয়ে বলা হয়েছিল। তার আগে কোনটার বিষয়ে বলা হয়েছে? তার আগে একদম প্রথম কোনটা? একদম প্রথম হলো গিয়ে দশম, তারপরে চতুর্দশ, তারপরে 15তম, তারপরে সপ্তম। এই সংশোধনীগুলোতে নারীদের সংরক্ষিত আসনের বিষয়ে বলা হয়েছে। এই সংশোধনীগুলোতে নারীদের, সরি এই, হ্যাঁ, এই সংবিধানের সংশোধনীগুলোতে নারীদের সংরক্ষিত আসনের ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা, তারপরে দেখি যে, ওকে, হ্যাঁ, বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G শুরু হয় কবে? বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G শুরু হয় 1 সেপ্টেম্বর। কবে? 1 সেপ্টেম্বর 2025। তাহলে বাণিজ্যিকভাবে যেহেতু শুরু হয়েছে, বাংলাদেশে বাণিজ্যিকভাবে কয়টি সিম চলে? গ্রামীণ ফোন চলে, বাংলা লিংক চলে, রবি এয়ারটেল এখন একসাথে হয়ে গেছে। তারপরে তোমার তারপরে এমনিতে আলাদা করে টেলিটক আছে। এইগুলা তো আছে, তাই না? তাহলে কোনগুলা 5Gর আন্ডারে গেছে? একটা গেছে জিপি, আর আরেকটা কি, আরেকটা হলো গিয়ে রবি। তাহলে কথা হলো যে বাংলাদেশ 2025 সালে যদি 5G প্রযুক্তিতে যাইতে যায়, তাহলে সারা বিশ্বে প্রথম কারা গিয়েছিল? প্রথম গিয়েছিল সাউথ কোরিয়া। প্রথমকে, প্রথম হলো সাউথ কোরিয়া। এবং এটা কত সালে? এটা হয় 2018-তে। কত সালে? 2018-তে। তাহলে 2018-তে সাউথ কোরিয়া 5G প্রযুক্তিতে পদার্পণ করে, 5G প্রযুক্তিতে পদার্পণ করে। আচ্ছা, তারপরে বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি? তোমরা মোটামুটি জানো যে আহ বাংলাদেশের, বাংলাদেশে বা এই বঙ্গে, মূলত বাংলাদেশে আর কি, যেই দিন বঙ্গাব্দ শুরু হয়, নতুন বাংলা বছর, বছর বা নতুন বাংলা সাল শুরু হয় 14 এপ্রিল, সেই দিন হলো গিয়ে একটা শোভাযাত্রা বের হয়, যেটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গা থেকে বের হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস। তাহলে কারে এটা আয়োজন করে? এটা আয়োজন করে হলো গিয়ে ফাইন আর্টস ডিউ, মানে যে যারা চারুকলা, চারুকলা অনুষদের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো, এই ডিপার্টমেন্টগুলো মূলত এই বাংলা নববর্ষের শোভাযাত্রা শুরু করে। কিন্তু কথা হলো এটার নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে কি হয়েছে? বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবং এই যে প্রোগ্রামটা, এটা কত সাল থেকে চলতেছে? এই প্রোগ্রামটা কত সাল থেকে চলতেছে? 1989 থেকে চলতেছে, 1989 থেকে
চলতেছে। আচ্ছা, পরের প্রশ্নটা যদি দেখি, যে 2025 সালের বর্ষপণ্য কোনটি? 2025 সালের বর্ষপণ্য কোনটি? বর্ষপণ্য হলো আসবাব। বর্ষপণ্য কোনটি? আসবাবপত্র। এখন তোমরা আসবাবপত্র বুঝো না, তোমরা কি বুঝো? তোমরা বুঝো হলো ফার্নিচার। তোমরা কি বুঝো? ফার্নিচার। তাহলে দেখো, জিকেতে এই প্রশ্ন নাও আসতে পারে, কিসে আসতে পারে? বাংলায় আসতে পারে। তোমাকে বলতে পারে যে ফার্নিচারের বাংলা প্রতিশব্দ কোনটি, বা আসবাবপত্র দিয়ে বলতে পারে আসবাবপত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি। হলো কি ফার্নিচার। এখন এইটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছিল? এইটা কোন অনুষ্ঠানে ডিক্লেয়ার করা হয়েছিল? এইটা ডিক্লেয়ার করা হয়েছিল DITF। DITF মানে কি? ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, মানে যেটাকে তোমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলো বা ঢাকা বাণিজ্য মেলা বলো, সেটা। তাহলে DITF এ কি হয়? DITF এ হয় ঢাকা, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এবং এইটা ঘোষণা দেয় কে? এটা ঘোষণা দেয় কে? এটা ঘোষণা দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে ঘোষণা দেয় কে? এটার হলো গিয়ে ঘোষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তিনি আমাদের কি বর্তমানে? তিনি আমাদের হলেন প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। আচ্ছা, তাহলে বুঝলাম। ঠিক আছে। 2028 সালের 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্স, গ্রীষ্মকালের অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিস, নিউ ইয়র্ক নাকি লস অ্যাঞ্জেলস? প্যারিস, নিউ ইয়র্ক নাকি লস অ্যাঞ্জেলস? এটা ইউএস এর একটা শহরে হবে, ইউএস এর একটা শহরে হবে। তাহলে প্যারিস আর লন্ডন বাদ, তাহলে আসি কি কি? নিউ ইয়র্ক, আর কি নিউ ইয়র্ক, আর আছে হলো লস অ্যাঞ্জেলস। হবে কোথায়? লস অ্যাঞ্জেলসে। এবং তোমরা জানো যে অলিম্পিক্স হলো গিয়ে দুই ধরনের। অলিম্পিক্স দুই ধরনের, একটা হলো গ্রীষ্মকালীন, আরেকটা কি? আরেকটা হলো শীতকালীন। আরেকটা কি? শীতকালীন অলিম্পিক্স। এইবার তোমাদের জন্য শীতকালীন অলিম্পিক্স কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। শীতকালীন অলিম্পিক্স বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ কি? শীতকালীন অলিম্পিক্সটা কত সালে হচ্ছে? এই যে কিছুদিন পর যে সাল আসতেছে, কিছুদিন পর যে সাল আসতেছে, সেটা 2026। 2026। তাহলে কথা হলো শীতকালীন অলিম্পিক্স 2026-এ হচ্ছে। কোথায় হচ্ছে? এটা হলো ইটালির দুইটা শহরে। ইটালির দুইটা শহরে। কোথায় হচ্ছে? হচ্ছে হলো 2026 শীতকালীন অলিম্পিক্স হচ্ছে কোথায়? ইতালির একটা শহর, যেটার নাম তোমরা মোটামুটি সবাই জানো, যারা ফুটবল টুটবল খেলা দেখো। ইতালির কোথায়? মিলানে। ইতালির মিলান, ইন্টার মিলান আছে না, ইন্টার মিলানের যে মিলান, ওইটা। আর আরেকটা কোনটা? আরেকটা হলো গিয়ে কার্টিনা। আরেকটা কি? আরেকটা হলো গিয়ে কার্টিনা। কার্টিনা। তাহলে আমরা দেখলাম কি, যে 2028-এর অলিম্পিক্স কোথায় হবে? লস অ্যাঞ্জেলসে। অলিম্পিক্স কয় ধরনের? দুই ধরনের, গ্রীষ্মকালীন, শীতকালীন। আবার আরেকটা আছে, আরেকটা আছে, সেটা হলো গিয়ে প্যারা অলিম্পিক্স। আরেকটা আছে, সেটা হলো প্যারা অলিম্পিক্স। মানে যারা হলো প্রতিবন্ধী, যারা শারীরিক প্রতিবন্ধী, তাদেরও একটা অলিম্পিক্স আছে, প্যারা অলিম্পিক্স। ওইটা আপাতত তোমাদের হিসাব করা লাগবে না, ওটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তাহলে এইটা কত? 26-এর বা সাম্প্রতিক যেটা শীতকালের অলিম্পিক্স কোথায় হবে? ইতালির মিলান এবং কার্টিনাতে। এবং কত তারিখে হচ্ছে? এবং সেটা সময়সীমা কত? এটা হলো ফেব্রুয়ারিতে। কত ফেব্রুয়ারিতে? 6 ফেব্রুয়ারিতে। 6 ফেব্রুয়ারি থেকে কত ফেব্রুয়ারি? 6 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি এই অলিম্পিক্স কি অনুষ্ঠিত হবে। আচ্ছা, 2025 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটার উত্তর হলো এই যে অ্যানোরা। যেটার উত্তর কি? অ্যানোরা। এখন 2025 সালে অলিম্পিক্স হতে বেশ কিছু, সরি, 2025 সালের যেই তোমাদের অস্কার, অস্কারের আহ, প্রশ্ন এইটা। তাহলে এইটা তোমাদের দেওয়া হয়েছে। এর পাশাপাশি আর কি প্রশ্ন আসতে পারে? আরেকটা হলো, যেটা আসতে পারে সেটা হলো এই যে অস্কারের, অস্কার এটা কিন্তু ফর্মাল নাম না। অস্কারের ফর্মাল নাম কি? একাডেমি অ্যাওয়ার্ডস। একাডেমি অ্যাওয়ার্ডস। একাডেমি অ্যাওয়ার্ডস হলো অস্কারের
অফিসিয়াল নাম। এবং এইখানে কোনগুলা গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি, কোনগুলা গুরুত্বপূর্ণ আমরা সেগুলো একটু মার্ক করি। দেখো, সেরা ছবি অ্যানোরা অবশ্যই আসার মতো, সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি আসার মতো। কোন সিনেমার জন্য পেয়েছে, পাশে লেখা আছে দি ব্রুটালিস্ট আসতে পারে। সেরা অভিনেত্রী মিকি ম্যাডিসন, অ্যানোরা। তাহলে অ্যানোরা নাম শুনে মনে হচ্ছে যে এটা কোনো মনে হয় নারীর উপর ভিত্তি করে কোন একটা সিনেমা, যেখানে মূল অ্যাক্ট্রেস বা যেটাকে বলা হয় প্রোটাগনিস্ট, যেটাকে সিনেমার ভাষায় বা হলো সাহিত্যের ভাষায় কি বলা হয়, প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে কি মূল চরিত্র। এটা সিনেমার মূল চরিত্র হইতে পারে বা কোনো সাহিত্যের মূল চরিত্র হইতে পারে। যেরকম তোমরা যে অপরিচিতা পড়ছো না এইচএসসি তে, অপরিচিতা, অপরিচিতা নিয়ে কিন্তু অনেকেই আসলে কনফিউজড, এটার আসলে মূল চরিত্রকে, এটা প্রোটাগনিস্ট কে, এটা কি অনুপম নাকি কল্যাণী, তাই না? আচ্ছা, তাহলে সেরা পরিচালক, সেরা পরিচালকও গুরুত্বপূর্ণ অ্যানোরার জন্য। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র আই এম স্টিল হিয়ার, খুব একটা গুরুত্বপূর্ণ না। সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আই এম নট এ রোবট, অত একটা গুরুত্বপূর্ণ না। সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস, খুব একটা গুরুত্বপূর্ণ না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম, সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম। এই ফিচার ফিল্মের মজার বিষয় হলো এটা একটা নির্বাক চলচ্চিত্র, এটা একটা নির্বাক চলচ্চিত্র। নির্বাক চলচ্চিত্র মানে কি, এখানে কোনো ভয়েস নাই, এখানে কোনো ডায়লগ নাই। এটা কি নির্বাক মানে, মানে কি নো ডায়ালগ, এটা হলো কি কোনো ডায়ালগ নাই। এইটা যেই কারণে গুরুত্বপূর্ণ, এই চলচ্চিত্রটা যেই কারণে গুরুত্বপূর্ণ, একে তো মনে করো যে সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম, আবার এটা একটা নির্বাক চলচ্চিত্র, আবার এখানে কি, এখানে হলো কি কোনো মানুষের উপস্থিতি নাই, মানে এখানে কোনো তোমার হিউম্যান ক্যারেক্টার নাই, অ্যানিমেটেড হিউম্যান ক্যারেক্টার নাই। এখানের মূল চরিত্রই একটা কালো বিড়াল, এখানের মূল চরিত্র একটা কালো বিড়াল। তারপর অন্যান্য কিছু প্রাণী আছে, ক্যাপিবারা নামের একটা প্রাণী আছে, এইসব বিভিন্ন প্রাণী আছে। এবং এই তা মূলত কি নিয়ে, এটার মূল বিষয় কি, এটার মূল বিষয় হলো জলবায়ু। যেহেতু জলবায়ু খুবই খুবই হট একটা টপিক কয়েক বছর ধরে, এর জন্য এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এটার মূল বিষয় কি, এটার মূল বিষয় হলো জলবায়ু, এটার মূল বিষয় জলবায়ু। এবং এই সিনেমার এই যে অ্যানিমেটেড ফিল্মের মূল চরিত্র যেহেতু একটা কালো বিড়াল, এটা এত বেশি পপুলারিটি পাইছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড কালো বিড়ালের অ্যাডপশনের রেট বেড়ে গেছে, তাইলে বোঝো যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ। সেরা প্রামাণ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি, এটা হলো গিয়ে দি অনলি গার্ল ইন দা অর্কেস্ট্রা, খুব একটা গুরুত্বপূর্ণ না। সেরা প্রামাণ্য চলচ্চিত্র নো আদারল্যান্ড, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। দেখো, অ্যাওয়ার্ড কিন্তু আরো আছে, তার ভিতরে এইগুলা গুরুত্বপূর্ণ, এইগুলার ভিতরেও আবার এই যে 5টা স্টার করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে সবগুলাই পড়বা, যেইগুলা হলো গিয়ে স্টার করা সেগুলো একটু মুখস্থ করার মতো পড়বা। আচ্ছা, জুলাই সনদে, জুলাই সনদে মোট কয়টি সংস্কারের কথা বলা আছে? জুলাই সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, জুলাই সনদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে মোট কয়টি সংস্কারের কথা বলা হয়েছে, দফার কথা না কিন্তু সংস্কারের কথা। কয়টি সংস্কারের কথা বলা হয়েছে, কয়টি সংস্কারের কথা বলা হয়েছে? এটা হলো 84টি। এটি কয়টি, এটা হলো 84টি সংস্কারের কথা বলা হয়েছে। দেখো, জুলাই সনদ নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, সেগুলো আমরা যদি একবার একটু দেখি, সেগুলো আমরা যদি একবার একটু দেখি, যে জুলাই ন্যাশনাল চার্টার, এটা হলো গিয়ে অফিসিয়াল নাম জুলাই ন্যাশনাল চার্টার বা জুলাই জাতীয় সনদ 2025। প্রেক্ষাপট জুলাই আন্দোলনে 2024-এর পর রাজনৈতিক সংকট সমাধানের উদ্যোগ, এটা হলো কি প্রেক্ষাপট। আচ্ছা, প্রণয়নকারী অন্তর্বর্তীকালীন ও 24টি রাজনৈতিক দল। তাহলে এখানে কয়টি রাজনৈতিক দল হলো অংশগ্রহণ করেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা জানি যে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু বিভিন্ন কারণে এই সনদে স্বাক্ষর করতে নাকচ জানিয়েছে বা তারা স্বাক্ষর করে নাই। স্বাক্ষরের তারিখ কোনটা? 17 অক্টোবর 2025, গুরুত্বপূর্ণ। কোথায় হয়? জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, গুরুত্বপূর্ণ। এটা কেমন ধরনের হলো গিয়ে দলিল? এটা হলো রাজনৈতিক ঘোষণাপত্র, রাজনৈতিক ঘোষণাপত্র, যেটার ইংরেজি কি চার্টার। দেখো, তাইলে তোমাকে কিন্তু এই প্রশ্নটা জিকেতে না দিয়ে ইংলিশে দিতে পারে যে চার্টারের সিনোনিম কি।
বা চার্টারের অ্যান্টোনিম কি, বা চার্টার কোন পার্টস অফ স্পিচ, তাই না? এটা কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। এটা আইন বা সংবিধান নয়। তাহলে জুলাই চার্টার কি আইন? না। জুলাই চার্টার কি সংবিধান? না। জুলাই চার্টার কি একটা ঘোষণাপত্র? এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। মূল লক্ষ্য কি সাংবিধানিক, নির্বাচনী ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা। আইনগত অবস্থান আইনগতভাবে বাধ্যতামূলক নয়। দেখো, এটা কিন্তু এখনো মানা বাধ্যতামূলক করা হয়নি, ম্যান্ডেটরি করা হয়নি। বিতর্কের মূল কারণ কি, যেই কারণে অনেক রাজনৈতিক দল সাইন করেনি? বাস্তবায়নের স্পষ্ট সময়সূচি ও প্রক্রিয়ার অভাব হওয়ার কারণে। মানে এটা তারা মনে করতেছে জাস্ট শো, বা তাদের যে দাবি দেওয়াগুলো ছিল, বা তারা যে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে চেয়েছে সেই জিনিসগুলো রিপ্রেজেন্ট করা হয় নাই। আর স্বাক্ষর করে নাই কারা কারা? স্বাক্ষর করে নাই এই যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, তারপরে হলো গিয়ে বাসদ আরেকটা আছে যেটা হলো মার্ক্সবাদী বাসদ তারা, আর বাংলাদেশ জাসদ। এই পাঁচটা পলিটিক্যাল পার্টি সাইন করে নাই। এই পাঁচটা পলিটিক্যাল পার্টি কি সাইন করে নাই? এটা তো গেল জুলাই, এটা তো গেল জুলাই ন্যাশনাল চার্টার, জুলাই ন্যাশনাল চার্টার। তাহলে জুলাই ঘোষণাপত্র আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই ঘোষণাপত্র আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা নিয়ে কি প্রশ্ন আসতে পারে, যে জুলাই ঘোষণাপত্রের ইংরেজি নাম কি? ঘোষণাপত্রের ইংরেজি ডিক্লারেশন। এটাও কিন্তু দেখা গেলো বাংলা বা ইংরেজিতে চলে আসতে পারে। তারপর জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? দেখো, একটা জুলাই ঘোষণাপত্র যেটা পাঠ করার তারিখ কি? 5 আগস্ট 2025। আর আরেকটা কি, এটা হলো কি স্বাক্ষরের তারিখ, এটা কি জুলাই চার্টার, সেটা স্বাক্ষরের তারিখ কত? 17 অক্টোবর 2025। তাহলে দেখো, মিলাই ফেলা কিন্তু যাবে না। দুই জিনিস, এটা ঘোষণাপত্র, ওইটা কি, এটা হলো গিয়ে সনদ, জুলাই জাতীয় সনদ, এটা কি জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র পাঠ করেন কে? স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র কোথা থেকে পাঠ করা হয়? একই জায়গা, জাতীয় সংসদের বা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। কখন শুরু হয় কখন শেষে অতটা গুরুত্বপূর্ণ না। আর মোট দফা কয়টি, এইটা গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ এইটা আর এইটা, এই দুইটা এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে জুলাই ঘোষণাপত্রের মোট শব্দ অক্ষর কয়টি? এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আসার সম্ভাবনা কম। এবং জুলাই ঘোষণাপত্রের কত নাম্বার দফায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের আমরা কি বলি? জাতীয় বীর বলি না? এটা কোন কারণে বলি? তার কারণ হলো জুলাই ঘোষণাপত্রের 24 নাম্বার দফায় এই বিষয়টা বলা আছে। তারপর সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুসারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়? যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রায় শেষ সময়, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। কত নাম্বার অনুচ্ছেদ অনুসারে এটা করা হয়েছে? 106 নাম্বার অনুচ্ছেদ অনুসারে। জুলাই ঘোষণাপত্রে সংবিধান কিভাবে সন্নিবেশিত থাকবে? এটা সংবিধানের তফসিলে থাকবে। সংবিধানের যে বিভিন্ন তফসিল আছে না, আমরা পড়ছি যে সংবিধানের ধারা এত কয়টা, তফসিল এত কয়টা, সংশোধনী এত কয়টা। এই যে জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে উপস্থিত থাকবে। বাঙালি মালিকানার প্রথম সংবাদপত্র কোনটি? বাঙালি মালিকানার প্রথম সংবাদপত্র কোনটি? দেখো, নামের দুইটা মিল আছে না, নামে দুইটা মিল আছে না? একটা বাঙাল গ্যাজেট আর একটা কি বেঙ্গল গ্যাজেট। একটা বাঙাল গ্যাজেট, একটা বেঙ্গল গ্যাজেট। তোমরা মনে করো না যে ভুল করে লেখা হয়েছে। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, দুইটা কি ভিন্ন ভিন্ন পত্রিকা। এই যে বেঙ্গল গ্যাজেট, এইটার সম্পাদক, এটার সম্পাদক আমরা মোটামুটি চিনি, তিনি কে? জেমস অগাস্টাস হিকি। এটার তিনি কি, তিনি হলেন সম্পাদক। সম্পাদক কে? জেমস, জেমস, জেমস অগাস্টাস হিকি। তাহলে এই লোক কি বাঙালি? এই লোক কি বাঙালি? আমাদের কমন সেন্স কি বলে এই লোক তো বাঙালি না। তাহলে বাঙালি মালিকানার প্রথম সংবাদপত্র এইটা না। তাইলে কোনটা হবে? হবে হলো এই যে এইটা, এইটা। তাহলে কথা হলো, তাইলে বেঙ্গল গ্যাজেটের সম্পাদক যদি জেমস অগাস্টাস হিকি হয়, জেমস অগাস্টাস হিকি হয়, তাহলে এইটার, এই সংবাদপত্রের সম্পাদক কে? এই সংবাদপত্রের সম্পাদক হলো গঙ্গ কিশোর ভট্টাচার্য। কে? গঙ্গা কিশোর, গঙ্গা কিশোর ভট্টাচার্য।
গঙ্গকিশোর ভট্টাচার্য। গঙ্গকিশোর ভট্টাচার্য। আচ্ছা, ঠিক আছে, দেখলাম। এখন সংবাদপত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতবার প্রশ্ন এসছে, এবং এইবারও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে দেখি যার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। উপমহাদেশের প্রথম প্রথম সংবাদপত্র চালু হয় কলকাতায়। কলকাতায় তাহলে দেখো, উপমহাদেশ, এই উপমহাদেশ বলতে কি বোঝাচ্ছে? এই যে বর্তমানে যে ভারত, তারপরে হলো গিয়ে পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশ আগে তো একসাথে ছিল, ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশের প্রথম সংবাদপত্র কোথায় চালু হয়? কলকাতাতে। এবং কত সালে? 1718 সালে। এবং উপমহাদেশের প্রথম বাংলা ভাষায়, দেখো, প্রথমে কিন্তু পর্তুগিজ ভাষায় ছিল, সরি সরি প্রথমে ইংরেজি ভাষায় ছিল চলচ্চিত্র, সরি, সংবাদপত্রটা। বাংলা ভাষায় প্রথম যেই সংবাদপত্র সেটা কি? দিগদর্শন মাসিক। মাসিক কেন মনে রাখতে হবে? তার কারণ হলো, আমরা যে এখন পেপার যেগুলা পড়ি, যে দৈনিক প্রথম আলো, ডেইলি সান, ডেইলি স্টার, বাংলাদেশ প্রতিদিন, এইসব আমরা পড়ি না, নয় দিগন্ত, পূর্বাচল, কেবল পূর্বাচল না, সরি, কি জানি, আহ যাই হোক, যেগুলা আছে, এগুলা কি প্রত্যেক দিন বের হয়? এগুলা কি দৈনিক? এগুলা কি দৈনিক? আর তখন দিগদর্শন কেমন পত্রিকা ছিল? এটা ছিল মাসিক পত্রিকা, মানে মাসে একবার বের হতো। দিগদর্শন পত্রিকা প্রকাশ কে করতেন? প্রকাশ কোথা থেকে করা হতো? শ্রীরামপুরে ব্যাপিস্ট মিশন থেকে, মানে এটা খ্রিস্টানরা পরিচালিত করতো। দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় কত সালে? 1918 সালে। কত সালে? 1918 সালে। সাপ্তাহিক প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? নাম হলো সমাচার দর্পণ। এই দর্পণ মানে কি? দর্পণ মানে কিন্তু আয়না। এই দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না। বর্তমানে বাংলাদেশ অঞ্চলের প্রথম পত্রিকা যেটা হলো রংপুর অববাহিকা। এটা দেখো, এটা নিয়ে তোমাদের একটু, মানে একটু কনফিউশন হতে পারে। বাংলাদেশ অঞ্চল বলতে কি বোঝাচ্ছে? মানে বর্তমানে যে বাংলাদেশ, এই অঞ্চলটা 1,47,570 বর্গ কিলোমিটারে প্রথম কোন সংবাদপত্র বের হয়? রংপুর বার্তা বহ। তার মানে কি, এই সংবাদপত্রটা আমাদের স্বাধীনতা, মানে 1971 সালের মুক্তিযুদ্ধের পরে হয়েছে না, 1971 সালের মুক্তিযুদ্ধের আগে হয়েছে। কিন্তু এই অঞ্চলে ঢাকা থেকে প্রকাশিত প্রথম ইংরেজি সাপ্তাহিক কি? ঢাকা নিউজ। ঢাকা থেকে প্রচারিত কেন বলতেছে? তার কারণ হলো, এই অঞ্চলে আগেও ইংরেজি পত্রিকা প্রচলিত ছিল, কিন্তু ঢাকা অঞ্চল, মানে ঢাকা এরিয়া থেকে প্রথম হলো এটা ঢাকা নিউজ। ঢাকা থেকে প্রথম বাংলা সংবাদপত্র, দেখো, একটা কি? একটা ইংরেজি সংবাদপত্র, একটা বাংলা সংবাদপত্র। বাংলা সংবাদপত্রের নামটা কি? বাংলা সংবাদপত্রের নাম ঢাকা প্রকাশ। তাহলে দেখো, ইংরেজি ঢাকা নিউজ, বাংলা ঢাকা প্রকাশ। ইংরেজি ঢাকা নিউজ, বাংলা ঢাকা প্রকাশ। এখান থেকে কিন্তু দেখো কনফিউশন শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা বাসস, এইটা এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সংবাদ সংস্থা, সেটার নাম কি? বাসস। দেশের বাইরে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? বাংলা সংবাদপত্র যেটা হলো বাংলাদেশের বাইরে প্রচলিত হতো, সেটা কি? সেটার নাম হলো গিয়ে দেশ বার্তা। এবং এটা কোন জায়গা থেকে প্রকাশিত হতো? ব্রিটেনের, মানে ব্রিটেনের লন্ডন থেকে। ব্রিটেনের কোন শহর থেকে? লন্ডন থেকে। তাহলে প্রশ্ন আসতে পারে, বিশ্বের কোন শহর থেকে প্রথম বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশিত হতো? সেটা কোন অঞ্চল থেকে? লন্ডন থেকে। এবং সেই নিউজ পেপারের নাম কি? দেশ বার্তা। সেই নিউজ পেপারের নাম কি? দেশ বার্তা। এবং তাইলে বাংলাদেশ বা এই বঙ্গ, ভারত উপমহাদেশের বিষয়ে আমরা ছেড়ে যদি একটু বিদেশের দিকে তাকাই, তাহলে গুরুত্বপূর্ণ যেই নিউজ পেপারগুলা, সেগুলো একটা ফুল ফর্ম আমরা দেখি, বা নিউজ এজেন্সি যেগুলো, একদম প্রথম আসতেছে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এই বিবিসির পূর্ণরূপ। তারপর সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক। এই দুইটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে। এই দুইটা নিয়ে কি বারবার প্রশ্ন আসে? এটা নিয়ে দুইটা প্রশ্ন আসে, পূর্ণরূপ জানতে চায়, আর কি এটা কোন জায়গা থেকে প্রচারিত হয়। বিবিসি কোন জায়গা থেকে প্রচারিত হয়? যুক্তরাজ্য, লন্ডন থেকে। আর সিএনএন কোন জায়গা থেকে প্রচারিত হয়? যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা থেকে। দুইটা ভিন্ন দেশ, দুইটা ভিন্ন শহর। আমাদের এই অঞ্চলের মানুষের কাছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় যেই আহ, তোমার নিউজ এজেন্সি, সেটা হলো আল জাজিরা। সেটা কোথা থেকে প্রচারিত হয়? দোহা, কাতারের দোহা থেকে। এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে, এবং বিগত কয়েকবার প্রশ্ন আসছে যে আল জাজিরা কোথা কোথা থেকে প্রচারিত হয়? কাতার, দোহা। রয়টার্স আরেকটা গুরুত্বপূর্ণ, এটা কোথা থেকে প্রচারিত হয়? লন্ডনের যুক্তরাষ্ট্র থেকে, লন্ডন, যুক্তরাজ্যের লন্ডন থেকে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসোসিয়েট প্রেস। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাসোসিয়েট প্রেস। এটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত হয়। তারপরে
দ্য নিউ ইয়র্ক টাইমস, নাম শুনে বোঝা যাচ্ছে নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক কোথায়? যুক্তরাষ্ট্রে। দ্য গার্ডিয়ান, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রচারিত হয়। তাইলে দেখো, এই ভারত উপমহাদেশ, বাংলাদেশ, বাংলা এবং আন্তর্জাতিকের গুরুত্বপূর্ণ সংবাদপত্র বা সংবাদ সংস্থার তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন আসবে, এইটা মাস্ট তোমরা ধরে রাখতে পারো। জগন্নাথে আসতে পারে, না আসলে চট্টগ্রামে আসতে পারে, না আসলে রাজশাহীতে আসতে পারে, না আসলে গুচ্ছতে আসতে পারে, না আসলে বিউপিতে আসতে পারে। কোনো না কোনো জায়গায় এখান থেকে প্রশ্ন আসবে, কি মাস্ট, এখান থেকে প্রশ্ন আসবে মাস্ট। এর জন্য এই দুইটা স্লাইড খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। বাংলাদেশের সংবিধানের প্রকৃতি কেমন? পরিবর্তনীয়, অপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়? কোনোটিই নয়। প্রকৃতি হলো দুষ্পরিবর্তনীয়। প্রকৃতি কি? দুষ্পরিবর্তনীয়। মানে কি? সংবিধান তোমার সংশোধন করা যাবে, কিন্তু অত সহজ না। কত সহজ হইতে হবে? সেটা হলো 2/3 ভোট লাগবে। 2/3 ভোট লাগবে, মানে সংবিধানে যতজন আছে সংসদ সদস্য, তাদের 2/3 যদি হলো গিয়ে ভোটের মাধ্যমে যদি এইটা চায় যে সংবিধানের সংশোধনী হোক, তাহলে সংশোধনী হবে। যদি 2/3 কম হয়, তাহলে কি সংবিধান সংশোধন হবে? হবে না। আহসান মঞ্জিলের নির্মাতাকে, আহসান মঞ্জিলের নির্মাতাকে নবাব আব্দুল গনি, নবাব সলিমুল্লাহ, নবাব এনায়েতুল্লাহ আর খাজা আলিমুল্লাহ। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কথা বলছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই কিন্তু আহসান মঞ্জিল অবস্থিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারাই পড়ছে তাদের ব্যাচের, তাদের ডিপার্টমেন্টের মোটামুটি ধরা যায় সবারই ম্যান্ডেটরি একটা আহসান মঞ্জিলের যে ঐতিহ্যবাহী লম্বা বড় সিঁড়ি, সে সিঁড়ির সামনে তারা ছবি তোলে। তাহলে আহসান মঞ্জিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আহসান মঞ্জিল গুরুত্বপূর্ণ কারণ আহসান মঞ্জিল কে নির্মাণ করছে? আহসান মঞ্জিল নির্মাণ করছে নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি। আহসান মঞ্জিলের আরো কিছু, আহসান মঞ্জিলের আরো দুইটা গুরুত্বপূর্ণ নাম আছে। আহসান মঞ্জিলের আরো দুইটা গুরুত্বপূর্ণ নাম আছে। সেই নাম দুইটা কি? দেখো, যেই রংটা দিছি, এই রংটার সাথে কি আহসান মঞ্জিলের কোনো সম্পর্ক আছে? এই রংটার সাথে কি আহসান মঞ্জিলের কোনো সম্পর্ক আছে? আহসান মঞ্জিলের হলো কি কালার কেমন? এরকম গোলাপি না? এর জন্য আহসান মঞ্জিলকে কি বলা হয়? বলা হয় পিঙ্ক প্যালেস বা গোলাপি কি প্যালেস। আর আরেকটা কি? আরেকটা হলো তোমার নবাব বাড়ি। আরেকটা নাম কি? আরেকটা নাম হলো নবাব বাড়ি। নবাব বাড়ি। আহসান মঞ্জিল আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই বঙ্গে বা এই অঞ্চলে কি, এই অঞ্চলের প্রথম, প্রথম কি, প্রথম বৈদ্যুতিক বাতি, প্রথম বৈদ্যুতিক বাতি এই অঞ্চলে বা এইখানে জ্বলে ওঠে। প্রথম বৈদ্যুতিক বাতি এই অঞ্চলে জ্বলে ওঠে। এবং কত সালে এটা? কত সালে? এটা হলো 1901 সালে। কত সালে? 1901 সালে। আচ্ছা, কত সালে? 1901 সালে। এই ভবনটা আরো একটা কারণে গুরুত্বপূর্ণ। এই ভবনটা আরো একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হলো 1906 সালে, 1906 সালে এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1906 সালে এখানে কি হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো যে 1905 সালে কি ঘটে বলো তো? 1905 সালে ঘটে হলো বঙ্গভঙ্গ। এবং 1905 সাল থেকে কত সাল পর্যন্ত চলে? 1911। তার কারণ হলো কি, 1911 সালে এই যে লর্ড হার্ডিংস কি করে, বঙ্গভঙ্গ রদ করে। আর বঙ্গভঙ্গ শুরু করে কে? লর্ড কার্জন। বা কার সময় এটা সূচনা ঘটে? 1911 সালে রদ হয় এবং চালু হয় কত সালে? 1905 সালে। এবং 1905 সালে যখন বঙ্গভঙ্গ রদ হয়, তখন এই অঞ্চলের বা পূর্ব বাংলার প্রথম রাজনৈতিক দল, পূর্ব বাংলার প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এখন কথা হলো, আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয়েছিল? আহসান মঞ্জিলের নির্মাণ সাল ছিল 1859। 1859-এ এটার কি কাজ করা শুরু হয়। এখন এত বড় একটা বিল্ডিং কি একদিনে সেই সময় সম্ভব গঠন করা? না। তাহলে কত সালে এটা শেষ হয়? 1872। 1872। তাহলে
আমাদের মুক্তিযুদ্ধের 99 বছর আগে, আমাদের মুক্তিযুদ্ধের 99 বছর আগে এটার কি সূচনা হয়। তাহলে যদি তোমার প্রশ্ন হয় যে আহসান মঞ্জিল নির্মাণ করা হয় কত সালে, নির্মাণ করা হয় কত সালে, তাহলে প্রশ্ন কি হবে 1859। আর আহসান মঞ্জিল প্রতিষ্ঠা পায় কত সালে, বা এই বিল্ডিংটা দাঁড় হয় কত সালে, 1872 সালে। এই বিল্ডিং এ বা এই যে যেই আহসান মঞ্জিল সামনে দেখছো হলো কি কোর্টইয়ার্ড আছে, মানে ফাঁকা জায়গা, এইখানেই প্রথম এই অঞ্চলে ক্রিকেট, এখানেই প্রথম এই অঞ্চলে ক্রিকেট এবং হকি সূচনা পায়। ক্রিকেট এবং হকি খেলা এই ময়দান থেকে বা এই বিল্ডিং থেকেই বা এই অঞ্চল থেকে শুরু হয়, এই অঞ্চল থেকে শুরু হয়। ওকে, তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি যে আব্দুল করিম খন্দকার বাংলাদেশের কোন বাহিনীর প্রথম প্রধান ছিলেন। ইনি কিন্তু রিসেন্টলি মারা গেছে, ইনি কিন্তু রিসেন্টলি মারা গেছে। মনে করো না যে আমরা জাস্ট র্যান্ডমলি কারোর নাম দিয়ে দিছি, ইনি কিন্তু রিসেন্টলি মারা গেছেন, রিসেন্টলি মারা গেছেন। এর জন্য এটা গুরুত্বপূর্ণ, তিনি কোন বাহিনীর প্রথম প্রধান ছিলেন, কোন বাহিনীর প্রথম প্রধান ছিলেন। প্রথম প্রধান বলতে কি বোঝাচ্ছে, কত সালে, এটা হলো 1972-এর কথা বলতেছে। কত সালের কথা বলতেছে, 1972, মানে আমাদের স্বাধীনতার পরে। এবং বিমান বাহিনী যাদের যেই কালার, যাদের যে থিম কালার কোনটা, এই যে এরকম নীল বিমান বাহিনী। এবং তিনি কত সালে মারা যায়, তিনি মারা যায় 1900, সরি তিনি কত সালে মারা যান, এই যে বললাম যেহেতু রিসেন্ট, তাহলে 2025-এর 20শে জানুয়ারি, 2025-এর 20শে জানুয়ারি, সরি 20শে কি বলতেছি, 20শে ডিসেম্বর, 20শে ডিসেম্বর তিনি মারা যান বা পরলোক গমন করেন, আমরা যেটাই বলি না কেন। এবং তিনি কিন্তু এক সময় বাংলাদেশের এই যে তিনি যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন, সেখান থেকে তিনি চাকরি ছাড়ার পরে তিনি বাংলাদেশের পলিটিক্সেও যোগ দেন। যেহেতু তিনি বাংলাদেশের পলিটিক্সের আওয়ামী লীগের দলীয় ছিলেন, এর জন্য এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কি, নেই বললেই চলে। আচ্ছা ঠিক আছে। তারপরে যদি দেখি, তারপরে যদি দেখি যে রাজা ধীরাজ, রাজা ধীরাজ উপাধি কার, রাজা ধীরাজ উপাধি কার, শশাঙ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিজয় সেন নাকি অশোক। উত্তর কি হবে, শশাঙ্ক। উত্তর কি হবে, শশাঙ্ক। দেখো তাহলে রাজা ধীরাজ উপাধিকার শশাঙ্কের, তাহলে মহারাজা ধীরাজ উপাধিকার, মহারাজা ধীরাজ উপাধিকার, মহারাজা ধীরাজ উপাধিকার। এই উপাধি মূলত তিনজনের, এই উপাধি মূলত তিনজনের। তাদের নাম কি, তাদের নাম গোচন্দ্র, তাদের একজনের নাম কি গোচন্দ্র, আর একজনের নাম কি ধর্মদিতা, আরেকজনের নাম ধর্মদিতা। এবং তৃতীয় যেই ব্যক্তি যার টাইটেল হলো ধর্মধীরাজ, তার নাম কি, তার নাম হলো সমাচার দেব। তার নাম কি, সমাচার দেব। দেখো তাহলে এই যে রাজাধিরাজ আর মহারাজাধিরাজ, দুইটা ভিন্ন নাম, দুইটা ভিন্ন টাইটেল, কনফিউজড কি হওয়া যাবে না, গোচন্দ্র, ধর্মদিতা আর সমাচার দেব। তারপরে 13 নাম্বার, তারপরে 13 নাম্বার, 1787-এ ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী কোনটি। দেখো এই যে ভূমিকম্প হয়েছে রিসেন্টলি, তোমরা জানো নরসিংদীতে হলো গিয়ে যেই বিশাল একটা ভূমিকম্পের সূচনা মানে হয়েছে 5.7, রিক্টার স্কেলে 5.7 যেটা, সেটা নিয়ে তোমরা মনে করতেছো হয় এই জায়গা থেকে প্রশ্ন আসবে, বা রিক্টার স্কেল নিয়ে আসবে, বা এপি সেন্টার নিয়ে আসবে, বা হলো গিয়ে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্ন আসছে যে এই সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভূমিকম্প কোথায় হয়েছে, চিটাগং, ওইটা একটা প্রশ্ন ছিল। হয়তো এভাবে প্রশ্ন আসবে, কিন্তু এভাবেও প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্পের ফলে কোন নদী সৃষ্টি হয়েছে, ভূমিকম্পের ফলে কোন নদী সৃষ্টি হয়েছে। যেই নদীটা সৃষ্টি হয়েছে সেটা হলো যমুনা নদী। সেটা কি নদী, যমুনা নদী। এখন কোন নদী কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেটা যদি একটু দেখি, আমরা মোটামুটি জানি যে পদ্মা নদীর উৎপত্তি কোথা থেকে, পদ্মা নদীর উৎপত্তি হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে। তাহলে মেঘনার উৎপত্তি কোথা থেকে, মেঘনার উৎপত্তি লুসাই পাহাড় থেকে। ভারতের কোথায়, লুসাই, ভারতের লুসাই পাহাড় থেকে, ভারতের
লুসাই পাহাড় থেকে। তাহলে যমুনার উৎপত্তি কি ভূমিকম্প থেকে? না, যমুনা নদীর উৎপত্তি ভূমিকম্প থেকে না, ভূমিকম্পের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে পানি কোন জায়গা থেকে আসতেছে সেটা হলো কি বিষয়, সেটা হলো তিব্বতের হিমবাহ থেকে। তিব্বতের হিমবাহ থেকে। বিষয়টা কি ছিল? বিষয়টা হলো, মনে করো যে যমুনা নদীর পানি এই দিক থেকে হলো গিয়ে বইতেছিল, তারপর একটা ভূমিকম্প হয়, তারপরে কি পানি নতুন আরেক দিকে চলে যায়, নতুন আরেক দিকে চলে যায়, যে নতুন আরেক দিকে যাচ্ছে না, নতুন আরেক দিকে যাচ্ছে, এইখান থেকে মূলত বোঝাচ্ছে যে নদীর সূচনা। আর নাফ নদী যেটা আমরা জানি, এটা নিয়ে বারবার প্রশ্ন হয়, যে যেই নদীটা বাংলাদেশ আর আহ, আহ, মায়ানমারের মধ্যে তোমার হলো গিয়ে বয়ে চলে, এই নদীটা কোন জায়গায়? এটা হলো গিয়ে আরাকান পর্বত থেকে। আরাকান পর্বত কোথায়? মায়ানমারের আরাকান পর্বত থেকে এটা প্রবাহিত হয়। আরাকান পর্বত, আরাকান পর্বত, আচ্ছা, ঠিক আছে। এইখানে আরো কিছু নদীর উৎপত্তি স্থল সম্পর্কে বলা আছে, গুরুত্বপূর্ণ গুলা যদি একটু মার্ক করে দেই, তাহলে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলা তো মোটামুটি গুরুত্বপূর্ণ জানো। এইখানে তিস্তা, সুরমা, এগুলা গুরুত্বপূর্ণ। আর মনে করো যে সিচুয়েশন ভেদে গুরুত্বপূর্ণ কোনগুলা, মনে করো কুমিল্লাতে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে কুমিল্লার আশপাশ সম্পর্কে, কুমিল্লার ভিতর সম্পর্কে তুমি পড়বা। কুমিল্লার ভিতর থেকে বা কুমিল্লার পাশ থেকে যেই নদী বয়ে গেছে বা গুরুত্বপূর্ণ স্থান, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তবে ইন জেনারেল যেগুলো গুরুত্বপূর্ণ, তারপরে আসতেছে হলো গিয়ে যে শীতলক্ষ্যা নদী, ধরেশ্বরী নদী, মধুমতি নদী, গড়াই নদী, তারপরে এই যে ঐতিহ্যবাহী তোমার মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে যেই কবিতা, সরি, যেই নদী বা যেই নদ সুপরিচিত, কপোতাক্ষ নদ, সেটা যেটা মাথা ভাঙা নদী, কুষ্টিয়া কুষ্টিয়া চুয়াডাঙ্গার উপর দিয়ে যে মাথা ভাঙা নদী চলে গেছে, সেখান থেকে উৎপত্তি। আর নাফ নিয়ে তো বললাম, এটা নিয়ে বারবার প্রশ্ন আসে। এইগুলা গুরুত্বপূর্ণ। দেখো, নদী বাংলাদেশ, হাজারো নদীর দেশ বলা হয় বাংলাদেশকে, তার ভিতরে গুরুত্বপূর্ণ এইগুলা, তার ভিতরেও যেইগুলা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে। হরিপুর গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? এই যে তোমার গ্যাস ক্ষেত্র, বা মনে করো যে শক্তি গ্যাস ক্ষেত্র বা এনার্জি সেক্টর, এনার্জি সেক্টর নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে। এনার্জি সেক্টর, অনেকেই এনার্জি সেক্টরটা পড়ে না, বা মনে করে এইগুলা নিয়ে আর প্রশ্ন কি আসবে, এইগুলা পড়লাম না, অনেক জিনিস পড়ে ফেলছি না। এনার্জি সেক্টর নিয়ে কিন্তু পড়তে হবে। এবং হরিপুর গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? হরিপুর গ্যাস ক্ষেত্র সিলেটে অবস্থিত। তাহলে আর কার গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলা কোনগুলা? আর গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র এইগুলা দেখো। তিতাস গ্যাস ক্ষেত্র কোথায় গুরুত্বপূর্ণ? যে তিতাস গ্যাসের নাম শুনছো না? ঢাকায় যে তিতাস গ্যাস চলে, লাইনের গ্যাস, তিতাস গ্যাস, ব্রহ্মপুত্রে। তারপরে গুরুত্বপূর্ণ কোনগুলা? বিয়ানীবাজারের গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সিলেটে। হরিপুর গ্যাস ক্ষেত্র যেটা রিসেন্টলি দেখলাম। তারপরে কি সেমুতাং গ্যাস ক্ষেত্র খাগড়াছড়িতে, এই যে পার্বত্য চট্টগ্রামের যে তিনটা জেলা, তার ভিতরে একটাই যেখানে গ্যাস পাওয়া যায়, সেমুতাং গ্যাস ক্ষেত্র। তারপরে কি ফেনসুগঞ্জ গ্যাস ক্ষেত্র, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ। আর নদীর ভিতরে একটা গ্যাস ক্ষেত্র আছে, উপরে একটা গ্যাস ক্ষেত্র আছে, যেটাই বলি না কেন, সেটা কি শালদা নদী গ্যাস ক্ষেত্র। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া সাঙ্গু গ্যাস ক্ষেত্র। এটা হলো গিয়ে অফশোর, মানে যেটা চট্টগ্রামের উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত, চট্টগ্রামের উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত। তাহলে অপশন, অপশন হয় এইটা দিবে, না হলে চট্টগ্রামের উপকূল দিবে, যেটা দিবে। চট্টগ্রাম আসতে পারে, চট্টগ্রামের উপকূল আসতে পারে, কিংবা এই যে তোমার বঙ্গোপসাগর আসতে পারে, যেটাই আসুক সেটাই উত্তর হবে। যদি যে কোনো একটা আসে তাহলে উত্তর হবে এটা, কারণ টেকনিক্যালি বঙ্গোপসাগরের মধ্যে এটার কি অবস্থান। ডিপসিক কোন দেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? 1 বছর আগের প্রশ্ন, যেটা 1 বছর আগে হাইলি ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট না এটা বলা যায় না। সেটা কি? এটা হলো ডিপসিক কোন দেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি? সেটা হলো চীনের। আর হলো যদি বলি যে যেগুলো আমরা বেশি ইউজ করি, বেশি জানি, যেরকম কি চ্যাট জিপিটি, তারপরে কি জেমিনাই, যেগুলো আছে না, এইগুলা কোন দেশের? এইগুলা হলো যুক্তরাষ্ট্রের। এইগুলা কি যুক্তরাষ্ট্রের। আচ্ছা, জরুস জোরথ্রুস্টোবাদ, জোরথ্রুস্টোবাদ, কেউ যদি এই ধর্মের হয়ে থাকো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমার পক্ষে এটার নাম উচ্চারণ করা কষ্টকর। এই ধর্ম কোন দেশ থেকে এসেছে, বা এই ধর্ম কোন দেশের ধর্মের নাম? এটা মূলত এই যে পারস্য আদি ধর্ম। এটা কোন ধরনের ধর্ম? আদি ধর্ম। এবং এই ধরনের ধর্মকে কি বলা হয়? এই ধরনের ধর্মকে বলা হয় পেগানিজম বা পেগান ধর্ম, পেগানিজম। যারা আগুনকে
উপাসনা করে তারা, বা এই ধরনের জিনিসকে উপাসনা করে যারা, সেই ধরনের ধর্মকে বলা হয় পেগান ধর্ম বা পেগানিজম। এবং এই যে জরুস্ট্রু জোর থ্রুষ্টবাদ কোন দেশের ধর্মের নাম? এটা হলো পারস্য ধর্মের নাম। পারস্য ধর্মের নাম। ব্রিটেন উডস সম্মেলন কয়টি প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়? আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আসে, তোমাদেরকে আমি ভিন্নভাবে দিছি। সেটা হলো দুইটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। দুইটা প্রতিষ্ঠান কি কি? একটা আমরা জানি, একটা কি ওয়ার্ল্ড ব্যাংক, আরেকটা কি আইএমএফ। প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন সাধারণত এভাবে দেয় যে নিচের কোনটি ব্রিটেন উডস আহ, তোমার প্রতিষ্ঠান নয়, বা নিচের কোনটি ব্রিটেন উডস প্রতিষ্ঠান? ব্রিটেন উডস প্রতিষ্ঠান কোনটা? ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। এবং এগুলা কত সালে হলো গিয়ে সূচনা ঘটে? সবই এক জায়গায় সূচনা ঘটে। এক জায়গায় সূচনা ঘটে কত সালে? 1944। কোথায়? ওয়াশিংটন ডিসি। কোথায়? ওয়াশিংটন ডিসি। আচ্ছা, বুঝলাম, গেল। তারপরে 18 নাম্বার যে প্রশ্ন, লালন শাহী। লালন শাহী তিরোধান দিবস কবে? লালন শাহী তিরোধান দিবস তো এমনিতেই গুরুত্বপূর্ণ, এইবার আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ হলো এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তার কারণ কেন? তার কারণ হলো এই প্রথম এই প্রথম 64টা জেলায়, 64 ডিস্ট্রিক্ট প্রথমবারের মতো সরকারি উদ্যোগে এই যে দিবসটা পালন করে লালন মেলার মাধ্যমে। লালন মেলার মাধ্যমে। এবং মেলার দিন কি কি ছিল? মেলা ছিল হলো এই যে 17, 18, 19, এই 3 দিন কি ঘটে? এই 3 দিন ঘটে হলো লালন মেলা। এই 3 দিন কি হয়? এই 3 দিন হয় হলো লালন মেলা। এবং প্রথমবারের মতো সারা বাংলাদেশ জুড়ে 64টা দিনে, 64টা ডিস্ট্রিক্ট বা জেলাতে 17, 18, 19 দিন লালন মেলা ঘটে। লালন মেলা ঘটে। এই যে তাহলে কথা হলো যে তিরোধান দিবস কি? তিরোধান মানে কি? তিরোধান হলো সহজ কথায়, এই দিন লালন শাহ মৃত্যুবরণ করছে। কিন্তু যারা একটু বরেণ্য ব্যক্তি হয় তাদের জন্য আসলে মৃত্যুবরণ বলা হয় না, তাদেরকে বলে তিরোধান দিবস। মানে তারা পৃথিবী থেকে চলে গেছে কিন্তু তাদের এক্সিস্টেন্স এখনো আছে। যেহেতু তারা ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিবর্গ, তারা মরে যাওয়ার সাথে সাথে তাদের ইনফ্লুয়েন্স শেষ হয় নাই, বিশেষ করে লালন শাহের ক্ষেত্রে তো আরও শেষ হয় নাই। এর জন্য তাদের মৃত্যু দিবসকে বলা হয় তিরোধান দিবস। এবং এই মেলাটা সবচেয়ে বড়ভাবে কোথায় হয়? আমরা জানি যে কুষ্টিয়াতে হয়। তাহলে কথা হলো কুষ্টিয়ার কোথায় হয়? কুষ্টিয়ার কোথায় হয়? তার যে বাসা যেখানে ছিল, বা লালনের আশ্রম বা লালনের আখড়া, যেটাকেই বলি না কেন, সেটা কুমারখালী। কুষ্টিয়ার কোথায়? কুষ্টিয়ার কুমারখালীতে। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে। কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়াতে এই উৎসবটা এইখানে সবচেয়ে বড়ভাবে হয়। এবং এই জায়গাটা কি? এই জায়গাটা হলো লালনের আখড়া। বলে না লালনের আখড়া, এটা হলো লালনের সেই আখড়া। আচ্ছা, গেল, বুঝলাম। তাহলে দেখো এই লালন শাহী, তারপরে লালন দিবস, লালন মেলা, এগুলা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। লালন শাহীর মেলা আরেকবার হয়, বছরে 2বার হয়। কোন সময় হয়? হয় হলো দোল পূর্ণিমার সময় হয়। আর কোন সময় হয়? আর হয় হলো দোল পূর্ণিমার সময় এই মেলাটা আবার হয়, তবে এটা ছোট পরিসরে হয়ে থাকে। তারপরে আমরা দেখি যে বৈশ্বিক বায়ুমান প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? এটা কিন্তু খুবই রিসেন্ট একটা এমসিকিউ, খুবই রিসেন্ট সাম্প্রতিক এমসিকিউ। বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশ খুবই গর্বের সাথে না লজ্জার সাথে? খুবই লজ্জার সাথে দ্বিতীয় স্থান গঠন করে, মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর প্রথম স্থানে কে আছে? প্রথম স্থানে দিল্লি। প্রথম স্থানে দিল্লি, ভারতের দিল্লি এখানে আছে। দিল্লি, ভারতের দিল্লি। আচ্ছা, এখন কথা হলো এইটা কারা প্রকাশ করে? এটা প্রকাশ করে হলো AQI। এটা প্রকাশ করে কারা? প্রকাশ করে হলো AQI। এবং এটা কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? এটা হলো সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান। সরি, একটু, হ্যাঁ, সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান AQI। এটা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান। এরা হলো এইটা প্রকাশ করে, এরা প্রকাশ করে। আচ্ছা, এবং
আম, আরেকটা যেটা সেটা হলো এই যে 2025-এ 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 135তম তিরোধান দিবস ছিল। 135তম তিরোধান দিবস ছিল। 135তম তিরোধান দিবস ছিল। আচ্ছা, 2035 সাল লিখে দিই, তাহলে সাল 2025। ওকে। তার গুরুত্বপূর্ণ যেই তোমার এগুলাকে কি বলে, গুরুত্বপূর্ণ যেই সূচকগুলো আছে সেগুলো আমরা এইবার দেখব। গুরুত্বপূর্ণ বিভিন্ন সূচক আছে, সেগুলা কি কি? যেরকম এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হলো এইখানে যা আছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে আমি আলোচনা করব না, জাস্ট গুরুত্বপূর্ণগুলো টিক দিয়ে যাব। কিন্তু কথা হলো কি কি পড়তে হবে, রিপোর্ট পড়তে হবে, যে কোন রিপোর্টে এটার কথা বলা আছে, কোন রিপোর্টে এটার কথা বলা আছে এটা পড়তে হবে। তারপরে এই রিপোর্ট কোন সংস্থা তো প্রকাশ করছে, তাই না? প্রকাশকের নাম পড়তে হবে, এটা শীর্ষ দেশ কারা, এটা সর্বনিম্ন দেশ কারা, এবং এখানে যদি বাংলাদেশ অবস্থান করে সেটার স্থানটা, মানে সেইটা তাহলে বাংলাদেশ কত নাম্বার স্থানে আছে সেটা আমাদের জানতে হবে। তাহলে গুরুত্বপূর্ণ যেগুলো আমরা জাস্ট একটু মার্ক করে যাই, যেরকম এই যে এইচডিআই গুরুত্বপূর্ণ। তারপর দুর্নীতির ধারণা সূচক, দুর্নীতিতে বাংলাদেশ বরাবরই চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়নের আশেপাশে থাকে। তারপর যে এথনোলগের এইটা বৈশ্বিক ভাষাচিত্র, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হলো এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এখানে বাংলাদেশ একটু পজিটিভ দিকে আছে, জন্য এটা নিয়ে আসার সম্ভাবনা বেশি। তারপরে বৈশ্বিক সামরিক ব্যয়, সব থেকে সামরিক খাতে বেশি ব্যয় করে কে? যুক্তরাষ্ট্র। তারপরে হলো বৈশ্বিক রপ্তানি, মানে সব থেকে বেশি তোমার রপ্তানি করে কোন দেশ? হলো এই যে আহ, তোমার যুক্তরাষ্ট্র। তারপরে গ্লোবাল ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট রিপোর্টে এখানে সংঘাত বা সংহতিতে প্রথম প্রথম কোন দেশ? একটা হলো সুদান, আর আরেকটা আছে সেটা হলো দুর্যোগে। তাহলে দেখো দুইটা কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। একটা হলো কিসের কথা বলছে, একটা বলছে সংঘাত ও সহিংসতার কথা, আর একটা বলছে দুর্যোগের কথা। যদি দুর্যোগের কথা আসে তাহলে আফগানিস্তান হবে, যদি সংঘাত ও সহিংসতার কথা বলে তাহলে সুদান হবে। এইগুলাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোনো লিস্টে নাই, একটা ভালো। আর বিশ্বের সবচেয়ে বেশি ঋণ দান করে যে প্রতিষ্ঠান এখন, সেটা এখন গুরুত্বপূর্ণ, সেটা হলো জার্মানি। যেহেতু জার্মানি সাধারণত এই লিস্টে থাকে, মানে উপরের দিকে বা ফার্স্ট থাকে না, যেহেতু জার্মানি এখন লিডিং পজিশনে আছে এবং হলো রিসেন্টলি নতুন করে আসে, এর জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর কি কি আছে? বৈশ্বিক পারমাণবিক অস্ত্রে স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এখানে প্রথম থাকবে। তারপরে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ কততম? প্রথম। আর বাংলাদেশ কততম? অষ্টম। তাহলে দেখো ভাষার দিক থেকে বাংলা ভাষা সপ্তম, পপুলেশনের দিক থেকে অষ্টম। তাহলে এই জিনিসটা মনে রাখবে, এই দুইটা নিয়ে কিন্তু বারবার আসে। একটা হলো ভাষার দিক থেকে বাংলাদেশ কত নাম্বার, ভাষার দিক থেকে সেভেন্থ। আর পপুলেশন মানে জনসংখ্যার দিক থেকে কত নাম্বার, জনসংখ্যার দিক থেকে অষ্টম। আচ্ছা, তারপরে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট রিপোর্ট সবচেয়ে বেশি ইনভেস্ট করে কোন দেশ? ইনভেস্ট করে হলো ইউএসএ। তারপরে ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট, মানে পৃথিবীতে এই যে মেগা সিটি, মেগা সিটির প্রথম নাম্বারে আছে কে? জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। এই যে এটা জাকার্তা কোন দেশে অবস্থিত? জাকার্তা হলো ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে। এটা কত সালের রিপোর্ট? 2025-এর রিপোর্ট। তবে তারা বলতেছে 2050 সালে বাংলাদেশ দ্বিতীয় না প্রথম থাকবে, বর্তমানে দ্বিতীয়, 2050 সালে যখন রিপোর্ট করা হবে তখন বাংলাদেশ প্রথম থাকবে বলে তাদের একটা প্রেডিকশন। আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্স যেটা ডব্লিউটিও করে, এখানে তারা বলতেছে যে রপ্তানিতে শীর্ষে কোন দেশ? রপ্তানিতে শীর্ষে চীন। আর বাংলাদেশ কততম? বাংলাদেশ 98তম, সরি 58তম। তারপরে ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্সে এখানে তো রপ্তানির কথা বলা হলো, আমদানিতে কারা প্রথম? যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশ কততম? 52তম। তাহলে দেখো রপ্তানি আমদানিতে কিন্তু প্রায় একই। তারপর দেখো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে এখন কিন্তু খুব একটা ভালো অবস্থানে আছে। সেটা কত নাম্বারে? দ্বিতীয়। এর জন্য আসতে পারে সাধারণত দ্বিতীয়তে থাকে, ভিয়েতনাম তৃতীয় থাকে, বা ভিয়েতনাম দ্বিতীয়তে থাকে, বাংলাদেশ তৃতীয়তে থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। আর প্রথম চায়না। এইগুলা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা দেখো, আরেকটা যেটা হলো যে আইকিউ এয়ার,
কিছুক্ষণ আগে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এইটা প্রকাশক কে, আইকিউ এয়ার, এবং এখানে 58টা দেশের মধ্যে করা হয়, এবং এখানে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তারপরে বিশ্ব লিঙ্গ প্রতিবেদন, এখানে বাংলাদেশের অবস্থান মোটামুটি ভালো, 24তম, 24তম, এবং প্রথম কোনটা? আইসল্যান্ড। তারপরে বৈশ্বিক সন্ত্রাসবাদ, এখানে কোন দেশটা প্রথমে? বুরকিনা ফাসো, বুরকিনা ফাসো গুরুত্বপূর্ণ। সামরিক শক্তি র্যাঙ্কিং, এখানে কোন দেশ প্রথম? স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ মোটামুটি একটা অবস্থানে আছে, 35তম। বৈশ্বিক গণতন্ত্র সূচক, এইখানে আবার এই যে দেখো, এটা নিয়ে প্রায় রিসেন্টলি আলোচনা হয়েছিল যে বৈশ্বিক গণতান্ত্রিক সূচনে বাংলাদেশ সেঞ্চুরি করছে। তাহলে সেঞ্চুরি করছে মানে কি? 100তম। প্রথমে কোন দেশ? নরওয়ে। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সিঙ্গাপুর প্রথম, বাংলাদেশ 122তম, বেশ খারাপ অবস্থা। তারপরে বৈশ্বিক শান্তি সূচকেও খুব খারাপ অবস্থা, 123তম। প্রথম কোন দেশ? আইসল্যান্ড। তারপরে বিশ্ব সুখ প্রতিবেদন, এখানে প্রথম কোন দেশ? ফিনল্যান্ড। বাংলাদেশ 134তম। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক, মানে ফ্রি প্রেস, মানে এখানে গণমাধ্যম বা প্রেস নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রথম কোন দেশ? নরওয়ে। এবং বাংলাদেশের অবস্থান 150, মানে খুবই বাজে অবস্থা, মারাত্মক বাজে অবস্থা। আচ্ছা, নোম্যাড পাসপোর্ট, যেটা নিয়ে ইদানিং খুব আলোচনা হয়েছে, যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থা লিটারালি জঘন্য, যে 199টা দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের র্যাঙ্কিং 181তম, 181তম। প্রথম কোন দেশ? আয়ারল্যান্ড। বৈশ্বিক প্রতিযোগিতা ক্ষমতা সূচক খুব একটা গুরুত্বপূর্ণ না। টেকসই উন্নয়ন প্রতিবেদন, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে বাংলাদেশের অবস্থান 114তম। নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান আরো খুবই বাজে অবস্থা, 126তম। শীর্ষ দেশ অ্যান্ডোরা। তারপরে বৈশ্বিক উদ্ভাবন সূচক, এইটার একটা খুব গুরুত্বপূর্ণ, যে সুইজারল্যান্ডের এটা নিয়ে প্রশ্ন আসে, বাংলাদেশের অবস্থান কত? 106তম। আইসিটি অগ্রগতি সূচক খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে আইসিটির অগ্রগতিতে সৌদি আরব কিন্তু আসলে রকেটের বেগে চলতেছে। পরিবেশগত কর্মক্ষমতা সূচক, এইটাও খুব একটা গুরুত্বপূর্ণ না। আর আরেকটা হলো বৈশ্বিক ক্ষুধা সূচক, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। দেখো, জোহরান মামদানির জন্মস্থান আমরা কি জানি? জোহরান মামদানি কি? জোহরান মামদানি তোমার আহ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটির কি মেয়র, এবং তার বাবা মা, তার বাবা মা ভারতীয় বংশোদ্ভূত, বা সেও ভারতীয় বংশোদ্ভূত। সে ভারতের বংশোদ্ভূত, তার কারণ তার বাবা মা ভারতের, কিন্তু তার জন্ম কোথায়? তার জন্ম হলো উগান্ডাতে, এবং সে বসবাস করে কোথায়? যুক্তরাষ্ট্রে। তো মোটামুটি সবাই জানো বসবাস, কারণ যেহেতু নিউ ইয়র্কে যদি নিউ ইয়র্ক সিটির যদি মেয়র হয়, তাহলে যুক্তরাষ্ট্রে বসবাস করবে। আচ্ছা, এবং প্রথম সেটের, প্রথম মডেল টেস্টের ফাইনাল প্রশ্ন, কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেতে যাচ্ছে? সিঙ্গাপুর, এস্তোনিয়া, টুভ্যালু, নাকি ফিজি? এই যে মাইক্রোনেশিয়া, পলিনেশিয়ার যে দেশ, তার একটা দেশ হলো টুভ্যালু। টুভ্যালু খুব একটা গুরুত্বপূর্ণ কারণে পপুলার, যেরকম বাংলাদেশের ডোমেন কি? .বিডি। ইন্ডিয়ার ডোমেন কি? .ইন। পাকিস্তানের কি? পাক, PAK, পাক। আর টুভ্যালুর কি? টুভ্যালুর হলো গিয়ে .টিভি। যেহেতু এই যে বিভিন্ন টিভি চ্যানেলগুলা তাদের ডোমেন নেমের লাস্ট তো টিভি দেয়, তাই না? এখন এই জন্য প্রত্যেক বছর টুভ্যালুকে তারা কি দেয়? টুভ্যালুকে তারা টাকা দেয়, যেহেতু তাদের দেশের ডোমেন তারা ইউজ করতেছে। এবং তাদের যে জিডিপি, তাদের জিডিপি যেটা জিডিপি, জিডিপির দুইটা খাত হলো দুইটা গুরুত্বপূর্ণ, এবং দুইটা প্রধান খাত কি কি? একটা হলো এই যে ডোমেইন নেম, তারা ডোমেইন নেম যে বিক্রি করে, ডোমেইন নেম। আর আরেকটা কি? আরেকটা মাছ আহরণ, তাদের পাশেই সমুদ্র, তারা মাছ আহরণ করে। আচ্ছা, আর তাহলে কথা হলো ডিজিটাল নিয়ে কিন্তু বাংলাদেশের খুব ওই আছে, বাংলাদেশ ডিজিটাল নিয়ে কিন্তু বাংলাদেশের একটা কি বলে, বেশ কিছু প্রশ্ন আসে, যেরকম বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, ডিজিটাল জেলা কোনটা? সেটা হলো গিয়ে যশোর। আর তাহলে স্মার্ট জেলা কোনটা? স্মার্ট জেলা কোনটা? স্মার্ট জেলা হলো তোমার এই যে পঞ্চগড়, যে পঞ্চগড় নিয়ে আমরা একটু আগে আলোচনা করছিলাম, একদম প্রথমে একটু আগে না, পঞ্চগড় নিয়ে আমরা আলোচনা করছিলাম, স্মার্ট জেলা। তাহলে কত হলো, স্মার্ট জেলা যদি এটা হয়, তাহলে স্মার্ট উপজেলা কোনটা? স্মার্ট উপজেলা কোনটা? উপজেলা হলো তোমার শিবচর। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই যে শিবচর স্মার্ট উপজেলা। শিবচর কোথায়? শিবচর হলো
মাদারীপুরে। শিবচর কোথায়? শিবচর হলো মাদারীপুরের শিবচর। আচ্ছা, তাহলে ডিজিটাল জেলা গেল, স্মার্ট জেলা গেল, স্মার্ট উপজেলা গেল। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্মার্ট গ্রাম। স্মার্ট গ্রাম, স্মার্ট গ্রাম কোনটা? সেটা হলো তোমার হিজলি। স্মার্ট গ্রাম কোনটা? এটা হলো হিজলি। এই হিজলি কোথায় অবস্থিত? হিজলি অবস্থিত ঝিনাইদহতে। হিজলি কোথায় অবস্থিত? ঝিনাইদহতে। আর আরেকটা আছে সেটা হলো তোমার কি বলে যে হেলদি সিটি। হেলদি সিটি বলা হয় কোনটাকে? হেলদি সিটি বলা হয় কোনটাকে? হেলদি সিটি বলা হয় চট্টগ্রামকে। হেলদি সিটি বলা হয় চট্টগ্রামকে। আর আরেকটা আছে সেটা হলো ওয়াইফাই জেলা। ওয়াইফাই, ওয়াইফাই জেলা বলা হয় কোনটাকে? ওয়াইফাই জেলা বলা হয় সিলেটকে। এই যে দেখো, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। কি কি? একটা হলো ডিজিটাল জেলা কোনটি? যশোর। স্মার্ট জেলা কোনটি? পঞ্চগড়। স্মার্ট উপজেলা কোনটি? শিবচর মাদারীপুর। স্মার্ট গ্রাম কোনটি? হিজলি ঝিনাইদহ। হেলথ, হেলদি সিটি, সরি হেলথ সিটি না, হেলদি সিটি কোনটা? হেলদি সিটি হলো চট্টগ্রাম। আর ওয়াইফাই জেলা কোনটা? সিলেট। এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে প্রথম 21টা প্রশ্ন গেল। পরের সেটের যে প্রশ্নগুলো এগুলা আরো দ্রুত যাবে, তার কারণ হলো বিশ্লেষণের অনেক জিনিসই চলে গেছে। প্রথম 2025 সালের বিজ্ঞানীদের, 2025 সালে বিজ্ঞানীদের আবিষ্কৃত করা নতুন রঙের নাম কি? সেটা হলো ওলো। এটা কাইন্ড অফ মনে করো যে সবুজ রঙের, সবুজ ধরনের রং, সবুজ ধরনের রং, সবুজ ধরনের রং এটা। তারপরে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ কোথায় অবস্থিত? মানে যেই মসজিদ 3D প্রিন্ট করে বানানো, 3D প্রিন্টারের মাধ্যমে বানানো, সেটা কোন জায়গায়? সেটা হলো জেদ্দাতে। জেদ্দা কোথায়? জেদ্দা হলো সৌদি আরব, মানে কিংডম অফ সৌদি আরবিয়া, আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, তারপরে মালালা ইউসুফজাই রচিত আত্মজীবনীর নাম কি? এটা হলো তোমার ফাইন্ডিং মাই ওয়ে। নাম কি? ফাইন্ডিং মাই ওয়ে। এইখানে মালালা ইউসুফজাই আমরা জানি যে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। শান্তিতে নোবেল, শান্তিতে নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। এবং এইটা, এই বইয়ে একটা মজার ঘটনা আছে যেটার জন্য এই বইটা মনে করো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভাইরাল হয়েছিল। যেটা কারণ সেটা হলো যে এই বইয়ে তিনি বলছিলেন যে তিনি যখন অক্সফোর্ডে পড়াশোনা করতেছিল তখন হলো তিনি যে গাঁজার বং খাইছিল, মানে গাঁজা একভাবে নেওয়ার প্রক্রিয়া বং। এবং এই বং খেয়ে 2012 সালে, 2000 2012 সালে যে তালিবান তার উপর অ্যাটাক করে, তালিবান অ্যাটাক হয় তার উপরে। কোথায় হয়? স্কুল বাসে বা বাসে। তালিবান অ্যাটাক যে বাসে হয়, এটা হলো কি তার কি হয়? তার ফ্ল্যাশব্যাক হয়। তার ফ্ল্যাশব্যাক হয়। হয়তো এই প্রশ্নটা আসতে পারবে না, মানে এইভাবে হয়তো আসবে না, তবে একটা মজার ঘটনা আর কি। তবে মালালি ইউসুফজাইর একটা উক্তি আছে, যদিও খুব একটা এখন গুরুত্বপূর্ণ না। ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক, ওয়ান চাইল্ড ওয়ান টিচার ওয়ান বুক ওয়ান পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এইটা যেহেতু মালালি ইউসুফজাই গুরুত্বপূর্ণ এখন, এর জন্য বললাম আসতে পারে। ওয়ান বুক, ওয়ান চাইল্ড, ওয়ান টিচার, ওয়ান পেন ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তারপরে সম্প্রতি কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের মধ্যস্থতা করেছে? স্বাক্ষরের মধ্যস্থতা মানে কোনো দেশের মধ্যে লড়াইয়ের যদি মধ্যস্থতা হয়, তাইলে মনে করবা যুক্তরাষ্ট্র হওয়ার সম্ভাবনা 70%-এর বেশি। যুক্তরাষ্ট্র হওয়ার সম্ভাবনা 70%-এর বেশি। জুলাই ঘোষণাপত্রের কত নাম্বার দফায় জুলাই অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়? দেখো, এটা কিন্তু প্রথম সেটের কোশ্চেনেই আমি আলোচনা করছি। প্রথম সেটের কোশ্চেনেই আমি আলোচনা করছি। সেটা হলো 24 নাম্বার। আর হলো গিয়ে মোট দফা কয়টা? মোট দফা হলো 28টা। মোট দফা কয়টা? মোট দফা হলো 28টা। আচ্ছা, বাংলাদেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা অবস্থিত হলো গিয়ে বগুড়াতে। এটা অবস্থিত কোথায়? বগুড়াতে। এবং এই ইউনিভার্সিটি কি? এটা একটা বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি। এটার নাম কি? বিএসটিইউ। এটার নাম কি? বিএসটিইউ, মানে বগুড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বগুড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। বগুড়াতে কিন্তু বাংলাদেশের, বগুড়াতে বাংলাদেশের
সব থেকে বেশি কি আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে, আর্কিওলজিক্যাল সাইট বা তোমার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলাতে আছে? বগুড়াতে আছে। আবার বগুড়ার কি বিখ্যাত? দই বিখ্যাত, বগুড়ার আলুঘাটি বিখ্যাত। আচ্ছা, তবে প্রশ্ন আসতে পারে কিন্তু এটা নিয়ে, আর এই যে এটা নিয়ে, এবং বগুড়া যেহেতু বিএনপি সরকারের সাথে একটা ভালো মানে ভালো একটা রিলেশন আছে বগুড়ার, এর জন্য বগুড়া নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এখন বেশি। সংস্কৃতি বিভাগে 2025 সালে স্বাধীনতা পুরস্কার কে লাভ করেন? নভের আহমেদ। বাংলাদেশের প্রথম বিডির প্রথম নারী স্কাল্পচার বা স্থাপত্য শিল্পী, স্কাল্পচার ছিলেন এই নোভেরা আহমেদ। এই নোভেরা আহমেদ। আচ্ছা, এবং তার গুরুত্বপূর্ণ কিছু যেই সৃষ্টি, তার গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, সেটার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো পরিবার, সেটা হলো পরিবার। আর বাকি যেগুলা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও কোনগুলা? কম্পোজিশন আর কম্পোজিশন, কম্পোজিশন আর আরেকটা হলো সিটেড উইমেন, সিটেড ওমেন। আচ্ছা, এগুলা তার গুরুত্বপূর্ণ কি? তার গুরুত্বপূর্ণ স্থাপনা। আচ্ছা, তারপরে শততম টেস্ট খেলা প্রথম বাংলাদেশি খেলোয়াড়কে? শততম টেস্ট খেলা বাংলাদেশের প্রথম খেলোয়াড় হলো মুশফিকুর রহমান। আমরা তো সারাদিন পড়ে যাচ্ছি যে শততম টেস্টে সেঞ্চুরি করছে, শততম টেস্টে সেঞ্চুরি করছে, কিন্তু এটা হয়তো জানি না যে এটা কিন্তু বাংলাদেশের প্রথম খেলোয়াড় যে শততম টেস্ট খেলছে। তাহলে তিনি কি করছে? আমরা যে এই রেকর্ডটা জানি, শততম টেস্টে শতক, শততম টেস্টে শতক বা সেঞ্চুরি। এবং এই রেকর্ডটা আর কতজন প্লেয়ারের আছে? এই রেকর্ডটার 11 জন প্লেয়ারের আছে। 11 জন প্লেয়ার শততম টেস্টে সেঞ্চুরি করছে, শততম টেস্টে সেঞ্চুরি করছে আর 11 জন প্লেয়ার। এথনোলজি এর তথ্যসূত্রে বৈশ্বিক বহুল ব্যবহৃত ভাষার তালিকায় বাংলা ভাষার স্থান কততম? এটা নিয়ে কিন্তু প্রশ্ন, মানে এটা নিয়ে কিন্তু আলোচনা করছিলাম আমরা, তাই না? এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কি আলোচনা করছিলাম? যে উম, আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। আসসালামু আলাইকুম। আসসালাম। জি। ও জি, বলুন। জি। জি। আচ্ছা, কোন নামটা? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। ওকে, দুঃখিত, একটা কল আসছিল আননোন নাম্বার থেকে। যেটা বলতেছিলাম যে এথনোলজির তথ্যসূত্রে বৈশ্বিক বহুল ব্যবহৃত ভাষার তালিকায় বাংলা ভাষা কত নম্বরে? আমরা যেই জিনিসটা দেখছিলাম ওই রিপোর্টে, সেটা হলো ভাষায় কি বাংলাদেশ সপ্তম, বাংলাদেশ ভাষায় সপ্তম, আর জনসংখ্যায় কি অষ্টম। ভাষায় সপ্তম, জনসংখ্যায় অষ্টম, এইভাবে মনে করবা। ভাষায় সপ্তম, জনসংখ্যায় অষ্টম, ভাষায় সপ্তম, জনসংখ্যায় অষ্টম, ভাষায় সপ্তম, জনসংখ্যায় অষ্টম, ভাষায় সপ্তম, জনসংখ্যায় অষ্টম। সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন? দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এটা যেই কারণে গুরুত্বপূর্ণ, সেটা কারণ হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেটের ঠিক সামনেই কি অবস্থিত? অবস্থিত হলো গিয়ে বাহাদুর শাহ পার্ক, বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্কের এই নামের আগে যেই নামটা ছিল, সেই নামটা ছিল তোমার ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া পার্ক, ভিক্টোরিয়া পার্ক। এবং ভিক্টোরিয়া পার্কের আগে যেই নাম ছিল সেটা হলো তোমার আন্টাঘর, যেই নাম ছিল সেটা হলো আন্টাঘর। এখন কথা হলো তাইলে একটু আলোচনা করি। আন্টাঘর, আন্টাঘর বলতে মূলত আন্টাঘরের আনটা যেটা, এইটা বলতে মূলত বুঝায় যে
এই যে বিলিয়ার্ড বা আমরা যে পুল খেলি না, পুল, এই যেরকম করে লাঠি দিয়ে মারে, বল পকেটে ঢুকায় থাকে, বিলিয়ার্ড, এই বিলিয়ার্ডের যে বল, যে সাদা বল, এই বলগুলাকে বলা হতো আন্টা। যেহেতু ওইখানে বিলিয়ার্ড খেলা হতো, এই জন্য এই অঞ্চলের মানুষজন সেই তোমার জায়গাটার নাম দিছিল তোমার বিলিয়ার্ড ক্লাব, সরি আন্টা ঘর, আন্টা ঘর। তারপরে যখন হলো তোমার রানী এলিজাবেথ কততে 1857-এ এই ভারতীয় উপমহাদেশে তার শাসন যে শুরু করে, এইখান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া পার্কে। এইখান থেকে মানে এই যে তখনের আন্টা ঘরের ময়দান থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। এই জন্য পরবর্তীতে এই আন্টা ঘরের নাম চেঞ্জ করে কি রাখা হয়, নাম রাখা হয় হলো গিয়ে ভিক্টোরিয়া পার্ক। নাম কি রাখা হয়, ভিক্টোরিয়া পার্ক। তারপরে এই যে দেখো, সিপাহী বিদ্রোহের সিপাহী বিদ্রোহ যখন হয়েছিল এই বাংলায়, তখন এই বাংলার সিপাহীদের মানে অনেক সিপাহীকে হত্যা করা হয়, এবং সিপাহীকে হত্যা করার পরে এই যে ভিক্টোরিয়া পার্ক বলো, আন্টাঘর বলো, বা পরবর্তীতে নাম চেঞ্জ করে বাহাদুর শাহ পার্ক বলো, এইখানের গাছে তাদেরকে মেরে ঝুলায় রাখা হয়েছিল, তাদেরকে শহীদ করে হত্যা করে ঝুলায় রাখা হয়েছিল, যেন এই অঞ্চলের মানুষজন ভয় পেয়ে এই ইংরেজদের সাথে আর বিদ্রোহ না করে, ইংরেজদের সাথে যেন আর বিদ্রোহ না করে, তাদেরকে ভয় দেখানোর জন্য সাধারণ মানুষজনকে। যেহেতু সেই সময়ে সেই সময়ে আহ, সিপাহী বিদ্রোহ চলাকালীন দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। এই জন্য এই যে তোমার সিপাহী বিদ্রোহের 100 বছর উপলক্ষে এই ভিক্টোরিয়া পার্কের নাম চেঞ্জ করে কি রাখা হয়, বাহাদুর শাহ পার্ক। নাম চেঞ্জ করে কি রাখা হয়, বাহাদুর শাহ পার্ক। আচ্ছা, তারপরে আমরা দেখি যে নিচের কোন সংগঠনের সদর দপ্তর নেই, নিচের কোন সংগঠনের সদর দপ্তর নেই। নিচের যে সংগঠনের সদর দপ্তর নেই সেটা হলো NAM, মানে কি নন অ্যালাইন্ড মুভমেন্ট। মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএসএ আর ইউএসএসআর মানে ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএ ছিল ক্যাপিটালিস্টিক ধনতান্ত্রিক, ইউএসএসআর কি ছিল সমাজতান্ত্রিক, তারা বিভিন্ন দেশকে নিজেদের এই যে একটা সিস্টেমের মধ্যে আনতে চেয়েছিল। এখন কিছু দেশ ছিল, সেই দেশগুলা তোমার কোনো দিকে যাইতে চায় নাই, বলছে যে আমি এই দিকেও না, আমি ওই দিকেও না, মানে আমরা হলো নন অ্যালাইন্ড। অ্যালাইন্ড মানে কি, অ্যালাইন্ড মানে হলো গিয়ে ঝুঁকে পড়া, তাহলে আমরা কোনো দিকে ঝুঁকে পড়তেছি না, আমরা নিউট্রাল, আমরা নিউট্রাল। এই জন্য এই সংস্থাটার নাম দেওয়া হয় নন অ্যালাইন্ড মুভমেন্ট। এবং এই সংস্থার ভিতরে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া এরকম বেশ কিছু দেশ যুক্ত হয়। এই দেশের কোনো সদর দপ্তর নেই। আর কোন দেশের সদর দপ্তর নাই, আর নেই হলো, তাহলে সদর দপ্তর নেই আর কোন কোন সংগঠনের, G7 গ্রুপ অফ সেভেন, যেটা খুব ইনফ্লুয়েন্সিয়াল সংগঠন, এটার নাই। G20 যেই সংগঠনের অংশ হলো গিয়ে বাংলাদেশ, যেই সংগঠনের অংশ বাংলাদেশ, এর জন্য G20টা কি গুরুত্বপূর্ণ, G20টা গুরুত্বপূর্ণ। আর কোনটার সদর দপ্তর নেই, আর সদর দপ্তর নেই হলো ব্রিক্সের, আর সদর দপ্তর নেই হলো ব্রিক্সের, ব্রিক্সের সদর দপ্তর নেই। কিন্তু ব্রিক্সের যে একটা ব্যাংক আছে, ব্রিক্সের একটা ব্যাংক আছে, ব্যাংকের নাম কি, এন কি ডিবি, NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হলো চীনের সাংহাইয়ে। তাহলে দেখো, ব্রিক্সের সদর দপ্তর নেই, কিন্তু ব্রিক্সের যে ব্যাংক NDB, তার সদর দপ্তর কোথায়, সাংহাইয়ে। এই যে সাংহাইয়ে অবস্থিত যে NDB, এইটার এই ব্যাংকের সদস্য কিন্তু আবার বাংলাদেশ, তবে ব্রিক্সের সদস্য বাংলাদেশ না। আমাজন নদীর উৎপত্তি কোথায়, আমাজন নদীর উৎপত্তি কোথা থেকে, আমাজন নদী বা আমাজন নদ যেটাই বলো না কেন, সেটার উৎপত্তি হয়েছে আন্দিস পর্বত থেকে। এটার উৎপত্তি হয়েছে আন্দিস পর্বত থেকে। আমাজন বনের নাম আমরা বেশিরভাগ শুনছি, কিন্তু আমাজন নদীর নাম বা নদের নাম এটা আমরা কিন্তু একটু কম শুনছি, এটা আমরা কম শুনছি। এই আমাজন নদকে, সরি আমাজন বনকে কি বলা হয়, আমাজন বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, পৃথিবীর ফুসফুস। অনেকেই মনে করে, অনেকেই বিশ্বাস করে, মনে করে না, অনেকেই বিশ্বাস করে এবং মনে করে এটা একটা ফ্যাক্ট, যেটা হলো পৃথিবীর 20% অক্সিজেন আমাজন বন থেকে আসে, কিন্তু আসলে এরকম কোনো তথ্য নাই, এরকম কোনো তথ্য নাই। তবে আমাজন বনের 60% কোন দেশে আছে,
60% ব্রাজিলে আছে। এবং আমাজন বনটা কোন মহাদেশে অবস্থিত? আমাজন বনটা অবস্থিত তোমার সাউথ আমেরিকাতে। সাউথ আমেরিকার অনেক দেশে এই অ্যামাজন বনটা আছে, বা অ্যামাজন বনের অংশ আছে। যেরকম সুন্দরবনের অংশ বাংলাদেশ এবং ভারত উভয়ে আছে, এরকম অ্যামাজন বনের অংশ সাউথ আফ্রিকার বেশ, সরি, সাউথ আমেরিকার বেশ কিছু দেশে আছে। তার ভিতরে ব্রাজিলে আছে 60%। আর তাহলে কয়টা দেশে আছে? কয়টা দেশে আছে? আছে হলো 9টি দেশে। কয়টি দেশে? 9টি দেশে এটা আছে, 9টি দেশে আছে। আর যেই ইম্পর্টেন্ট দেশগুলাতে নাই, যেই দেশগুলাতে নাই, সেটা হলো আর্জেন্টিনা, চিলি তে অ্যামাজন বন নেই। প্রশ্ন আসতে পারে যে অ্যামাজন বন নেই কোন দেশে, অবস্থিত নেই কোন দেশে। এর ভিতরে অপশনে আইদার আর্জেন্টিনা দিবে, না হলে চিলি দিবে, এর বাইরে দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পিস স্ট্যাচু কোথায় অবস্থিত? এটা অনেকেই অনেকেই হলো তোমার জাপান দাগায় দেয়। এটা অনেকেই জাপান দাগায় দেয়। তারা কি মনে করে জাপানের নাগাসাকিতে পিস স্ট্যাচু অবস্থিত। না, জাপানের নাগাসাকিতে পিস স্ট্যাচু অবস্থিত, কিন্তু জাপানের নাগাসাকিতে পিস স্ট্যাচু অবস্থিত না। কোনটায়, মানে ওইখানে কি অবস্থিত? ওইখানে অবস্থিত হলো নাগাসাকি পিস পার্ক। নাগাসাকি পিস পার্ক কি অবস্থিত সেখানে? নাগাসাকি পিস পার্ক অবস্থিত। আর তাহলে পিস স্ট্যাচু কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়াতে। দক্ষিণ কোরিয়াতে। এটার হিস্ট্রি কি? সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান যেই দক্ষিণ কোরিয়ার নারীদের সাথে মনে করো খারাপ আচরণ করছিল, তাদের চরিত্র হরণ করছিল, এর জন্য অ্যাজ এ অ্যাজ এ টোকেন অফ অ্যাপোলজি, অ্যাজ এ টোকেন অফ গুডউইল, তারা জাপান, তোমার দক্ষিণ কোরিয়াতে জাপানের এম্বাসির সামনে এই যে পিস স্ট্যাচু নামে একটা স্ট্যাচু বানায়, যেখানে দেখা যায় যে একটা চেয়ার ধরে ওইখানে চেয়ারে একটা, মানে চেয়ারের সাথে একটা ছোট মেয়ের স্ট্যাচু ওইখানে বানানো হয়। তাইলে এইটা কে বানায় দেয়? এটা কে বানায় দেয়? এটা হলো কি জাপান বানায় দেয়। জাপানের এম্বাসির সামনে এই পিস স্ট্যাচুটা বিল্ড করে। তাহলে যদি বলা হয় যে পিস স্ট্যাচু তৈরি করে কোন দেশ, পিস স্ট্যাচু তৈরি করে কোন দেশ, তাহলে সেটা হবে জাপান। আর আরেকটা হলো পিস স্ট্যাচু অবস্থিত কোথায়, সেটা হবে দক্ষিণ কোরিয়াতে। আচ্ছা, তারপরে ইউরোপে ধনতন্ত্রের সূচনা হয় কোন ঘটনার মাধ্যমে? আমরা এটা মোটামুটি সবাই জানি যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবের পরবর্তীতে ইউরোপে ধনতন্ত্রের সূচনা হয়। এই যে বিপ্লব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য। কত টাকার নোটে কান্তজির মন্দির আমরা দেখতে পাই? কত টাকার নোটে কান্তজির মন্দির দেখতে পাই? এটাও কিন্তু মনে করো রিসেন্ট একটা তথ্য। এটা একটা রিসেন্ট তথ্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কান্তজির মন্দির 20 টাকার নোটে দেখা যায়। এখন কান্তজির মন্দিরের 20 টাকার নোটের পাশাপাশি আর কোন জিনিসটা দেখা যায়? 20 টাকার নোটে কান্তজির মন্দির, যেটা হলো তোমার ওতে অবস্থিত, দিনাজপুরে অবস্থিত। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? এটা দিনাজপুরে অবস্থিত। আর 20 টাকার নোটে আর কোন জিনিসটা দেখতে পাওয়া যায়? 20 টাকার নোটে দেখতে পাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধ বিহার। সেটা কোথায় অবস্থিত? পাহাড়পুর বৌদ্ধ বিহার, সেটা কোথায় অবস্থিত? নওগাঁতে। নওগাঁ যে পাহাড়পুর বৌদ্ধ বিহার, সেখানে সেটা হলো 20 টাকার নোটে শোভা পেয়েছে। আর তারপরে 50 টাকার নোটে কি শোভা পাইছে? 50 টাকার নোটে, 50 টাকার নোটে আছে হলো, 50 টাকার নোটে আছে কি? এই যে আমরা আহসান মঞ্জিল নিয়ে আলোচনা করলাম, সেই আহসান মঞ্জিল। আর আরেকটা কি আছে? আরেকটা হলো, সরি, আহসান মঞ্জিল। আর আরেকটা কি? আরেকটা তোমার এই যে শিল্পাচার্য জয়নুল আবিদিনের রচিত, মানে শিল্পাচার্য জয়নুল আবিদিনের অঙ্কন করা সংগ্রাম চিত্র বা সংগ্রাম আর্ট, আমরা আর্ট বলি আর কি। এটা কার? এটা হলো গিয়ে জয়নাল আবেদিন। জয়নুল আবেদিন, জয়নাল না কিন্তু, জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আর আরেকটা নোট আছে কি? 1000 টাকার নোট। আরেকটা কি? 1000 টাকার নোট। 1000 টাকার নোটে আমরা কি কি দেখতে পাই? 1000 টাকার নোটে আমরা দেখতে পাই বাংলাদেশের যে স্মৃতিসৌধ, বাংলাদেশের যে স্মৃতিসৌধ সাভারে অবস্থিত, ঢাকার সাভারে অবস্থিত ওইটা। আর আরেকটা কি? আরেকটা হলো গিয়ে বাংলাদেশের ন্যাশনাল
পার্লামেন্ট যেটা, বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট কে তৈরি করছে? বাংলাদেশের পার্লামেন্ট কে তৈরি করছে? স্থপতি কে ছিল? এটা ছিল হলো গিয়ে লুই আইকান। এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে। এবং ইদানিং কালে বাংলাদেশের যে সংসদ ভবন অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘটে গেছে, এর জন্য এই পার্লামেন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর স্মৃতিসৌধ কে তৈরি করেন? এরকম সৈয়দ মাইনুল, সৈয়দ হুম, এটা স্থপতি কে ছিল? সৈয়দ মাইনুল। ওকে, ঠিক আছে। 20 টাকার দেখলাম, 100 টাকার দেখলাম, 50 টাকার দেখলাম, তাহলে নতুন নোট কয়টা? তিনটা। 20, 100, 50। ভূকম্পনের উৎপত্তি স্থল এবং কম্পন নির্ণায়ক যন্ত্রের নাম কি? এই যন্ত্রের নাম কি? এই যন্ত্রের নাম হলো তোমার সিসমোগ্রাফ। কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেটার জন্য সিসমোগ্রাফ। আর রিক্টার স্কেল কি? মাপার জন্য যে কত মাত্রার হয়েছে সেটা। তারপরে ফিডোমিটার, আর আসতেছে সিসমোগ্রাফিক মিটার। এটা আমরা আমাদের যে হাতের যে পালস মাপি, এই পালসের জন্য এই সিসমোগ্রাফিক আর্টিয়াল। আর ফিডোমিটার কি? এটা হলো গিয়ে পানির গভীরতা মাপার জন্য। এটা কিসের জন্য? পানির গভীরতা মাপার জন্য এটা ব্যবহার করা হয়, পানির গভীরতার জন্য ব্যবহার করা হয়, মাপার জন্য। আইএমও এর পূর্ণরূপ কোনটি? নয়, আইএমও এর পূর্ণরূপ নয় কোনটি? আইএমও এর পূর্ণরূপ নয় কোনটি? এটা হলো ইন্টারন্যাশনাল মলিকুলার অর্গানাইজেশন। তোমাদের কিন্তু বারবার বলি যে প্রত্যেকটা সংস্থার এরকম পূর্ণরূপ তোমার পড়তে হবে। ইন্টারন্যাশনাল মলিকুলার অর্গানাইজেশন বলে কিছু নাই, কিন্তু মেরিটাইম অর্গানাইজেশন, ম্যাথমেটিক্যাল অর্গানাইজেশন, মেটারোলজিক্যাল অর্গানাইজেশন আছে। তারপরে নিম্নের কোন প্রাচীন জনপদ বাংলাদেশের পাশাপাশি ভারতের অংশ অন্তর্ভুক্ত? এখানে তোমাদের হলো গিয়ে প্রশ্নটা চেঞ্জ করে দেওয়া আছে, প্রশ্নটা চেঞ্জ করে দেওয়া আছে। সেটা কি? সেটা হলো নিম্নের কোনটি নিম্নের কোনটি ব্যতিক্রম? নিম্নের কোনটি ব্যতিক্রম? সেটা হলো এখানে উত্তর কি হবে? এটার উত্তর হবে সমতট। তার কারণ কি? এটা মনে করো বাংলাদেশের যদি তুমি মানচিত্র দেখো, তাহলে পুন্ড্র, গৌর, বরেন্দ্র এটা কিন্তু মূলত এই জায়গায় আছে। আর সমতট কোন জায়গায়? সমতট এই জায়গায়। এই যে যেখানে নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, তারপর কুমিল্লা আছে। এর জন্য নিম্নের কোনটি ব্যতিক্রম? উত্তর হবে সমতট। তারপরে আমরা যদি দেখি মুঘল শাসক জাহাঙ্গীরের সময় বাংলার সুবাদার কে ছিলেন? মোটামুটি কিন্তু এটা আমরা জানি। এটার উত্তর কি হবে? ইসলাম খান। এটার উত্তর কি হবে? ইসলাম খান। আমাদের ঢাকার জন্য কিন্তু তিনি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। অশনি সংকেত উপন্যাস রচনা করেন কে? অশনি সংকেত উপন্যাস রচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটা এই সিনেমার যে চলচ্চিত্র, সরি এই বইয়ের উপর যে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, সেই নির্মাতা চলচ্চিত্রের নির্মাতা কে ছিলেন? চলচ্চিত্রের নির্মাতা ছিলেন সত্যজিৎ রায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ হিস্টোরিক্যাল ফেমাস উপন্যাসের নির্মাতা ছিলেন কিন্তু এই সত্যজিৎ রায়। এবং বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি, মানে কোন দেশ সব থেকে বেশি জিনিসপত্র এক্সপোর্ট করে, এটাও কিন্তু আমরা সেই লিস্টে দেখছি। সেটা হলো চায়না। তো সবাইকে ধন্যবাদ। আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হবে, যেগুলো তোমাদের পরীক্ষার ফলাফলে দেখা যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।